আসসালামু আলাইকুম। আজকের আমাদের এই একাডেমিক সেশনে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন এন্ডোক্রাইনোলজিস্ট ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন স্যার। সাইফুদ্দিন স্যার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার মেডিসিনে এফসিপিএস সম্পন্ন করেছেন এবং পরবর্তীতে এন্ডোক্রাইনোলজিতে এমডি সম্পন্ন করেছেন। স্যার এই এডিন কলেজ থেকে এফআরসিপি সম্পন্ন করেছেন। আর স্যার খুব চমৎকার একটা বই লিখেছেন ডায়াবেটিস এবং এন্ডোক্রাইনোলজি সম্বন্ধে। আপনারা জানেন যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাবাউট ডায়াবেটিস, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম, এবং অল্প দিনে স্যারের বইটা খুব জনপ্রিয়তা পেয়েছে। এবং স্যার ইদানিং বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ক্লাস নিয়েছেন আমাদের, এবং সেই ক্লাসগুলোতে আপনারা সবাই করে আমাদেরকে বারবার অনুরোধ করছিলেন যে স্যারের মাধ্যমে কিছু ক্লাস অ্যারেঞ্জ করার জন্য। তো স্যার আমাদের অনুরোধে আপনাদের সামনে কিছু ক্লাস নেবেন। তো আজকে স্যারের প্রথম ক্লাসে আমাদের খুব পরিচিত এবং জনপ্রিয় একটা টপিক হাইপার থাইরয়েডিজমের ম্যানেজমেন্ট নিয়ে। তো স্যার মেইনলি স্যারের ক্লাসগুলোতে আসলে আমি যতটুকু করছি এর আগেও দেখছি যে থিওরি ভিত্তিক আলোচনা কম, স্যার সবসময় প্র্যাকটিক্যাল আলোচনাই করেন। তো স্যারকে আমরা জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা শুরু করি। ঠিক আছে স্যার, একে ক্লাস শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক। আমি আজকের ক্লাসে আমরা একটা ঘোষণা দিয়ে দিই স্যার ছোট্ট করে। স্যারের ক্লাসের শেষে স্যার আপনাদের ছোট্ট করে একটা পরীক্ষা নেবেন। পরীক্ষায় যারা যারা জুমে উপস্থিত থাকবেন তাদের মধ্যেই পরীক্ষাটা হবে শুধু। এবং স্যার স্লাইডে প্রশ্নগুলো দেখাবেন, আপনারা চ্যাট বক্সে আনসারগুলো দিবেন নিজের মোবাইল নাম্বার সহ লিখে, এবং সেখান থেকে যারা দ্রুত সঠিক উত্তর দিতে পারবেন সেখান থেকে আমরা 5 জন বিজয়ী নির্বাচন করব, এবং তাদেরকে স্যারের লিখিত বইটা আমরা ইনসেপ্টা ফার্মার পক্ষ থেকে পুরস্কার হিসেবে পাঠাবো। তো স্যারকে আমরা ক্লাস শুরুর জন্য অনুরোধ করছি। স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ শরীফ। আসসালামু আলাইকুম। যারা শুনছেন এই কোভিড পিরিয়ডে একটা আসলে অস্থির সময়, আজকে খুব ইম্পর্টেন্ট হাইপারথাইরয়েডিজম। আপনি যেই সাবজেক্টে স্পেশালিস্ট হন না কেন, আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন দেখবেন আপনি হাইপারথাইরয়েডিজম কেস আপনার কাছে আসছে। তো আমি একটু প্র্যাকটিক্যাল বলার চেষ্টা করব, থিওরি একটু কমই বলার চেষ্টা করব। আপনার মাইক্রোফোন মিউট, পিটি অফ করে রাখবেন, হেডফোন ইউজ করতে পারেন আপনার বেটার ভয়েসের জন্য। আমরা প্রেজেন্টেশন যখন বিভিন্ন লেভেলে মানে ক্লাস নেই বা প্রেজেন্ট করি, তো আজকেরটা আমি একদম সিম্পল, জাস্ট ধরে নিচ্ছি আপনারা হয়তো এমবিবিএস ডক্টরস, হয়তো অনেক স্পেশালিস্টও থাকতে পারেন, কিন্তু আমি একটু সহজ করে বলার চেষ্টা করব। আমার প্রেজেন্টেশনের পরে আপনারা চাইলে কোশ্চেন। ব্লাড টেস্ট নিয়ে বলি, থাইরয়েড ফাংশন ব্লাড টেস্ট হবে FT4, FT3, TSS। কখনোই T4, T3, TSS লিখবেন না, সবসময় লিখবেন FT4, FT3, TSS, মানে ফ্রি T4, ফ্রি T3 এন্ড TSS। কারণ T4 এর সাথে সিরাম প্লাজমা প্রোটিন বাইন্ডিংস অনেক ফ্যাক্টরস রিলেটেড, সব ওইটা ভুলে যান, সবসময় শুধু FT4, FT3, TSS লিখবেন। যখন কোনো একটা পেশেন্ট পালপিটেশন, ওয়েট লস, মানে আপনার সন্দেহ যে পেশেন্ট হয়তো থাইরোটক্সিকোসিসে হতে পারে, তাকে FT4, FT3, TSS অ্যাডভাইস করবেন। এবং এটা ডায়াগনোসিসের সময়, এবং আমরা যখন কার্বিমাজল জাতীয় ওষুধ শুরু করি, তারপর আমরা যখন ফলো আপ করবো তখনও FT4, FT3, TSS করবো। কিন্তু যখন কোনো পেশেন্ট আপনি হাইপোথাইরয়েডিজম সন্দেহ করবেন, অথবা কোনো পেশেন্ট থাইরক্স জাতীয় মেডিকেশন পাচ্ছে, আপনি 2 মাস 4 মাস 6 মাস পর ফলো আপের সময় আপনার কাছে আসলো, তখন আপনি অ্যাডভাইস করবেন FT4, TSS, কখনোই FT3 অ্যাডভাইস করবেন না, কারণ এটা যেহেতু T4 থেকে আসে, সুতরাং FT3 অনেক সময় নর্মাল পাওয়া যায়। আর কোনো পেশেন্ট যদি এরকম পান যে অ্যাক্রোমেগালির জন্য ব্রেনে অপারেশন হয়েছে, অথবা হেড ইনজুরি ছিল, অথবা ব্রেনে কোনো রেডিওথেরাপি অথবা অপারেশনের হিস্ট্রি আছে, তার মানে পিটুইটারি হাইপোথাইরয়েডিজম, তার মানে হাইপোপিটুইটারিজম অথবা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, সেক্ষেত্রে আপনি শুধু FT4 অ্যাডভাইস করবেন, কখনো TSS অ্যাডভাইস করার দরকার নেই, কারণ TSS দেখা যাচ্ছে সাধারণত কম থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নর্মাল অথবা কিছুটা বেশিও থাকতে পারে, যেহেতু ইনঅ্যাক্টিভ TSS আইসোফর্ম সিক্রেটেড ফ্রম দ্য ব্লাড। আপনি রিজন যদি নাও মনে থাকে, আপনি শুধু এটুকু মনে রাখেন, কোন পেশেন্ট ডায়াগনোসিস এবং ফলো আপ অফ থাইরোটক্সিকোসিস FT4, FT3, TSS, ডায়াগনোসিস এন্ড ফলো আপ অফ হাইপোথাইরয়েডিজম FT4, TSS, এবং যখন আমরা হাইপোপিটুইটারিজমের জন্য থাইরয়েড রিপ্লেসমেন্ট দেব বা কোনো ইনভেস্টিগেশন করতে চাই, তখন আমরা শুধু FT4 করব, কখনো TSS করব না। হ্যাঁ, দুইটা টেস্ট, ভিডিও আইডিন আপটেক টেস্ট, থাইরয়েড স্ক্যান টেস্ট। আপনার আমি দেখেছি এন্ডোক্রাইনোলজিস্ট সবার মধ্যে হিউজ কনফিউশন যে আসলে কোনটা আসলে কি জিনিস। এখানে নাম শুনেই বুঝতে পারতেছেন, রেডিও আয়োডিন আপটেক টেস্ট মানে আমরা থাইরয়েড টেস্ট করে দেখব সেখানে রেডিও আয়োডিন আপটেক হয় কিনা, মানে এটা দিয়ে আমরা দেখি মূলত গ্ল্যান্ডের ফাংশনাল অ্যাক্টিভিটি দেখি। যখন ডিফাইন্ড কজ অফ থাইরোটক্সিকোসিসে বিভিন্ন কজ আছে, আমি আপনাদের দেখাবো। তার মানে কিছু কজে রেডিও আয়োডিন আপটেক
বেশি হবে, কিছু কজে কম হবে। লো আপটেক হয় সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস, মানে থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো ইনফেকশন হয় সেখানে যে থাইরয়েডাইটিস হয় সেক্ষেত্রে লো আপটেক হয়। আর হাই আপটেক হয় গ্রেপস, টক্সিক মাল্টিনোডুলার এবং সলিটারি টক্সিক অ্যাডিনোমা। তার মানে রেডিও আয়োডিন আপটেক টেস্ট দিয়ে আমি ডিফারেন্সিয়েট করতে পারি। লো আপটেক হয় শুধু সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিসে। আমি আপনাদের সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস নিয়ে ডিটেলস বলবো। পেশেন্ট গলা ব্যথা নিয়ে আসে, জ্বর নিয়ে আসে, ইএসআর অনেক সময় 100 বেশি পাওয়া যায়। সাধারণত আমরা কার্বিমাজল দেই না, NSAID এবং শর্ট কোর্স স্টেরয়েড দেই। হাই আপটেক হয় গ্রেপস, টক্সিক মাল্টিনোডুলার গটা এবং সলিটারি টক্সিক অ্যাডিনোমা। তারপরে আরেকটা টেস্ট আছে, এটা হচ্ছে থাইরয়েড স্ক্যান। স্ক্যান দিয়ে আমরা দেখি হচ্ছে ফাংশনাল অ্যাক্টিভিটি দেখি, সাথে মরফোলজিও দেখি, পুরো গ্ল্যান্ডের মরফোলজিটা আমরা দেখতে পাই। সাধারণত হাই আপটেক থাইরয়েডটক্সিকোসিস যে তিনটা কজ আমি বললাম, গ্রেপস, টক্সিক মাল্টিনোডুলার এবং সলিটারি টক্সিক অ্যাডিনোমা। আপনি যদি লো আপটেক যদি হয় তাহলে এটা সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস, তাহলে আপনাকে হয়তো স্ক্যান করার দরকারই হবে না। লো আপটেক হলে আপনি সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিসের চিকিৎসা দিয়ে দেবেন। হাই আপটেক যদি হয় তাহলে এই তিনটা জিনিস ডিফারেন্সিয়েট করার জন্য আমরা থাইরয়েড স্ক্যান করি। থাইরয়েড স্ক্যানের ফাইন্ডিংসটা যদি দেখাই, এটা টেকনিটিয়াম দিয়ে করা হয় থাইরয়েড স্ক্যান। গ্রেপস, যেহেতু গ্রেপসে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা ডিফিউজলি এনলার্জ হয়, যার ফলে আপনি দেখবেন পুরো গ্ল্যান্ডে ইনক্রিজড আপটেক। টক্সিক মাল্টিনোডুলার গটে আপনি দেখবেন মাল্টিপল এরিয়া অফ ইনক্রিজড আপটেক। সলিটারি টক্সিক অ্যাডিনোমা নাম শুনেই বুঝতে পারছেন, এটাতে শুধু সিঙ্গেল একটা এরিয়াতে ইনক্রিজড আপটেক হবে। তার মানে আমরা আবার যদি দেখি, গ্রেপসে হচ্ছে এনলার্জ গ্ল্যান্ড উইথ ইন্টেন্স ডিফিউজ হোমোলোগাস আপটেক অফ আইসোটোপ। টক্সিক মাল্টিনোডুলার গটায় মাল্টিপল এরিয়া অফ ইনক্রিজড আপটেক, আর সলিটারি টক্সিক অ্যাডিনোমাতে সিঙ্গেল এরিয়া অফ ইন্টেন্স আপটেক। তার মানে থাইরয়েড স্ক্যান দিয়ে আমরা হাই আপটেক যে থাইরয়েডটক্সিকোসিস সেই তিনটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। যদিও আমরা থাইরয়েড স্ক্যান দিয়েও অনেক সময় আমরা আপটেকটা বুঝতে পারি। যাতে থাইরয়েড স্ক্যান করলে আপনি সবই বুঝে যাচ্ছেন, লো আপটেক অথবা হাই আপটেক হলে কোন প্যাটার্নে আপটেক হচ্ছে সেটা আপনি বুঝতে পারতেছেন। তো আমরা অনেক সময় যদি থাইরয়েডটক্সিকোসিস নিয়ে আসে, পেশেন্টের গলা ব্যথা, জ্বর বা এইসব কিছু না থাকে, আমরা চিন্তা করি এই তিনটার মধ্যে যে কোনো একটা। টক্সিক মাল্টিনোডুলার গটা অনেক সময় আমরা দূর থেকে দেখে বা হাত দিয়ে পালপেট করে বুঝতে পারি যে এখানে মাল্টিপল নোডিউল আছে। অনেক সময় আমরা আল্ট্রাসাউন্ড করে দেখি, আল্ট্রাসাউন্ডে যদি ডিফিউজ এনলার্জমেন্ট হয় এবং পেশেন্টের যদি দেখেন যে গলা ব্যথা, জ্বর নাই, তার মানে সম্ভবত এটা গ্রেপস। কারণ অনেক সময় রেডিও আয়োডিন আপটেক এবং থাইরয়েড স্ক্যানের জন্য আপনি যদি সিরিয়ালের জন্য পাঠান, দেখবেন যে এটা অনেক সময় লাগছে, যার ফলে আমরা অনেক সময় স্ক্যান আপটেক ছাড়াও কিন্তু অনেক সময় চিকিৎসা দিয়ে দিই। আচ্ছা, রেডিও আয়োডিন আপটেক টেস্ট এবং থাইরয়েড স্ক্যান আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে, এখন প্র্যাকটিক্যাল কথা যেটা বলি, কখন আপনি অ্যাডভাইস করবেন? যখন আপনি দেখবেন যে পেশেন্টের গলা ব্যথা, জ্বর আছে, তখন আপনার মনে হবে যে এটা সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস হতে পারে। সুতরাং তখন আপনি একটা রেডিও আয়োডিন আপটেক করে দেখবেন যে লো আপটেক কিনা, অথবা স্ক্যানেও আপনি লো আপটেক বুঝতে পারবেন। তখনই আপনি শুধু এই টেস্টগুলো করবেন। আর যখন আপনি দেখবেন যে পেশেন্টের থাইরয়েডটক্সিকোসিস আছে, গলা ব্যথা, জ্বর নাই, মানে সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস নাই, এবং আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে ডিফিউজ এনলার্জমেন্ট, তার মানে এটা গ্রেপস। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম দিয়েও আপনি ডিসিশনে পৌঁছাতে পারবেন না, তখনই আপনাকে রেডিও আয়োডিন আপটেক এবং থাইরয়েড স্ক্যানের উপর ডিপেন্ড করতে হবে। স্ক্যানটা বেটার, কারণ স্ক্যানে টেকনিটিয়াম ইউজ করা হয়, খুব অল্প ডোজে ইউজ করা হয় এটা, এবং পেশেন্টের জন্য একদম নন হার্মফুল। দুইটা টেস্টের মধ্যে যদি একটা টেস্ট আমরা বেছে নিতে চাই, আমরা সবসময় থাইরয়েড স্ক্যান বেছে নেব, কারণ থাইরয়েড স্ক্যান দিয়ে আমি তিনটা মেজর কজ অফ থাইরয়েডটক্সিকোসিস এবং হচ্ছে আপটেক, লো হই লো আপটেক, মনে রাখবেন থাইরয়েডটক্সিকোসিসে অনেক কজ আছে, কিন্তু এই চারটা কজ হচ্ছে 98%ই কভার করে, যাতে বাকি কজগুলো নিয়ে আপনার খুব বেশি চিন্তা না করলেও চলবে। আচ্ছা, এখন আসেন হচ্ছে হাইপারথাইরয়েডিজম। অনেক সময় সাবা পরীক্ষাতে জিজ্ঞেস করে, এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করা, হাইপারথাইরয়েডিজম এবং থাইরয়েডটক্সিকোসিস মানে কি। এখানে কথাটা খেয়াল করেন, হাইপারথাইরয়েডিজম মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড ইজ হাইপার, মানে হরমোন যে বাড়তি সেটা আসছে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে। আর থাইরয়েডটক্সিকোসিস মানে হচ্ছে রক্তে, মানে থাইরয়েড হরমোনের কনসেন্ট্রেশন বেশি, যেটা থাইরয়েড থেকে আসতেও পারে অথবা অন্য কোনো জায়গা থেকেও আসতে পারে। তার মানে আমরা যদি একটু থিওরি পড়ি, থাইরয়েডটক্সিকোসিস ক্লিনিক্যাল সিম্পটম দ্যাট রেজাল্ট when tissues are exposed to high level of circulating thyroid hormones. শরীফ আপনি থ্যাংক ইউ। ক্লিনিক্যাল সিম্পটম দ্যাট রেজাল্ট when tissues are exposed to high level of thyroid hormone, তার মানে রক্তে কোনো কারণে থাইরয়েড হরমোন বাড়লেই যে কন্ডিশন হবে সেটাকে আমরা বলি থাইরয়েডটক্সিকোসিস। থাইরয়েডটক্সিকোসিসের এই যে হরমোন যে বাড়তি, সেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকেও আসতে পারে, থাইরয়েড গ্ল্যান্ড ছাড়া অন্য জায়গা থেকেও আসতে পারে, যেমন হচ্ছে ওভারিয়ান টেরাটোমা, ওভারিতে টিউমার, সেখান থেকে থাইরয়েড হরমোন সিক্রেশন হচ্ছে, অথবা পেশেন্ট নিজে নিজে থাইরয়েড হরমোন খাচ্ছে ওয়েট রিডাকশনের জন্য। হ্যাঁ, আমি আপনাদের কেস রিপোর্টে দেখাবো। হাইপারথাইরয়েডিজম মানে হাইপার অ্যাক্টিভিটি অফ থাইরয়েড গ্ল্যান্ড। তার মানে সহজ বাংলায় যদি বলি, থাইরয়েডটক্সিকোসিস মানে হচ্ছে হরমোন থাইরয়েড থেকেও আসতে পারে,
অন্য জায়গা থেকেও আসতে পারে। কিন্তু হাইপারথাইরয়েডিজম যখন বলবেন তখন হরমোন ইজ দ্য রিজন। তার মানে এই যে স্টুমা ওভারি, ওভারিয়ান টেরাটোমা থেকে যে thyrotoxicosis হচ্ছে, স্টুমা ওভারি যে কজ অফ thyrotoxicosis, বাট ইট ইজ নেভার এ কজ অফ হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম ইজ এ কজ অফ thyrotoxicosis। তার মানে একটু সহজ করে যদি মনে রাখেন, থাইরোটক্সিকোসিসে থাইরয়েড গ্ল্যান্ড থেকেও আসতে পারে, বাইরে থেকেও আসতে পারে, কিন্তু হাইপারথাইরয়েডিজমে অবশ্যই থাইরয়েড গ্ল্যান্ড থেকে ইনক্রিজড হরমোন আসবে। সুতরাং থাইরোটক্সিকোসিস আমি আগেই বলেছি, রক্তে থাইরয়েড হরমোন বেশি, ইনভেস্টিগেশন করলে FT4 FT3 বেশি পাবেন, TSH পাবেন হচ্ছে কম। এই চারটা কজ 98% মানে কজ অফ থাইরোটক্সিকোসিস কভার করে। আমি ইতিমধ্যে বলেছি গ্রেপসে হয় ডিফিউজ এনলার্জমেন্ট, টক্সিক মাল্টিনোডুলার গটায় মাল্টিপল নডিউল থাকে, সলিডারি টক্সিক অ্যাডিনোমাতে একটা সিঙ্গেল টিউমার থাকে, আর সাবএকিউট থাইরয়েডাইটিসে পেশেন্ট গলা ব্যথা, জ্বর, হাই এসআর নিয়ে আসে। তিনটাতে আমরা কার্বিমাজল ইউজ করি, কিন্তু সাবএকিউট থাইরয়েডাইটিসে যেটা ইনফেকশন থেকে যেসব হরমোন থাইরয়েড গ্ল্যান্ডে স্টোর থাকে সেটা রক্তে চলে আসে, সেজন্য আমরা কোনো কার্বিমাজল বা অ্যান্টিথাইরয়েড মেডিকেশন ইউজ করি না। NSAID শর্ট কোর্স স্টেরয়েড ইউজ করি, আমি আপনাদের পরে ডিটেইলস বলবো। তো আমরা গ্রেভস ডিজিজ সম্বন্ধে অনেক সময় পরীক্ষাতে স্যার জিজ্ঞেস করে, চারটা কম্পোনেন্ট যে কোনো এক বা একাধিক থাকতে হয়। থাইরোটক্সিকোসিস তো অবশ্যই থাকবে, ডিফিউজ কয়টা হয় আমি আপনাদের ছবি দেখাবো। গ্রেভসে সাধারণত চোখ বের হয়ে আসে, এক্সোপথ্যালমোসিস হয়, পিটিবিয়াল ম্যাক্সিডেমা শিনে হয়, অনেকটা কমলার চামড়ার মতো একটা অ্যাপিয়ারেন্স, আমি আপনাদের ছবি দেখাবো। আর টক্সিক মাল্টিনোডুলার গয়টায় রোগী যদিও বয়স্ক পেশেন্টদের বেশি হয়, কিন্তু ইয়ং পেশেন্ট আপনি আপনার প্র্যাকটিসে পাবেন। রোগী এসে বলবে যে স্যার আমার তো গলগণ্ডরোগ বহুদিন পর্যন্ত এতদিন কোনো সমস্যা হয় না, কিন্তু এখন দেখি যে বুক ধরফর করছে, ওজন কমে যাচ্ছে, ঘাম বেশি হচ্ছে, তার মানে এটা টক্সিক মাল্টিনোডুলার গয়টা। এবং অনেক সময় অনেক পেশেন্ট অনেক বড় হতে পারে। হ্যাঁ, আমি আপনাদের ছবি দেখাবো। তার মানে আমি এইখানে দুইটা পেশেন্টের ছবি দেখালাম, এটাও থাইরোটক্সিকোসিসের পেশেন্ট, এটাও থাইরোটক্সিকোসিসের পেশেন্ট। আপনি দেখেই বুঝতে পারতেছেন এটা হয়তো ডিফিউজ এনলার্জমেন্ট, যদিও অনেক সময় বাইরে থেকে ডিফিউজ মনে হলেও আল্ট্রাসোনোগ্রাম করে দেখবেন যে হয়তো নডিউলার। হ্যাঁ, সুতরাং এটা দেখে মনে হচ্ছে এটা ডিফিউজ এনলার্জমেন্ট, এটা গ্রেভস হওয়ার সম্ভাবনা বেশি। এটা মাল্টিপল নডিউল, আপনি একটু দূর থেকেই দেখে যাচ্ছেন, ওনার আল্ট্রাসোনোগ্রাম করার খুব বেশি প্রয়োজন নাই। এটা যদি থাইরোটক্সিকোসিসের ফিচার নিয়ে আসে তাহলে এটা হবে টক্সিক মাল্টিনোডুলার গয়টা। কখন আপনি সন্দেহ করবেন একটা পেশেন্ট থাইরোটক্সিকোসিস নিয়ে আপনার কাছে আসছে? হ্যাঁ, তো সিমটমস এর মধ্যে রোগী এসে বলবে যে স্যার আমার খাওয়া দাওয়া রুচি ঠিক আছে কিন্তু আমার ওজন কমে যাচ্ছে। হিট ইনটলারেন্স, পেশেন্ট বলবে গরম একদম অসহ্য, পালপিটেশন, সোয়েটিং, ফ্রিকুয়েন্ট মোশন, ট্রেমর, নার্ভাসনেস, এমিনোরিয়া, ইনসোমনিয়া। তো এগুলা সবগুলাই আপনারা জানেন নিশ্চয়ই। তো তার মধ্যে আমি একটু মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি একটু বলি। এক হচ্ছে এমিনোরিয়া পাবেন হচ্ছে থাইরোটক্সিকোসিসে, আর মেনোরিয়া পাবেন হচ্ছে হাইপোথাইরয়েডিজম, এটা সবসময় মনে রাখবেন। এবং থাইরোটক্সিকোসিসে পেশেন্ট খুব অ্যাংশাস থাকবে এবং সোয়েটিং থাকবে, পালপিটেশন হয়, ফ্রিকুয়েন্ট মোশন হয়। এখানে আমি একটা ছোট্ট ছবি দেখাইছি, এক্সোপথ্যালমোসিস হয়, বুক ধরফর করে, লুজ মোশন হয়, যেটাকে আমরা ফ্রিকুয়েন্ট মোশন বলি। পেশেন্ট বলে স্যার ঠিক পাতলা পায়খানা হয় না কিন্তু বারবার ওয়াশরুমে যেতে হচ্ছে, ট্রেমর হয়, ডায়াফোরিসিস। সাইন যদি দেখি পেশেন্ট খুব অ্যাংশাস, রেস্টলেস হয়, ফ্রাইটেন ফেস, একটা ভীত চেহারা, স্টেয়ার লুক, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, আপনি ওনার দিকে তাকাইয়ে প্রথম লাইনটা আপনি বুঝে যাবেন। ক্যাকেক্সিয়া, ওয়েট লস হয়, পেশেন্ট যখন হাত ছয়, হাত কাঁপে, বুক ধরফর করে, ওয়ার্ম এন্ড সুইটি এন্ড হয়, এবং গয়টা পাবেন আপনি, এক্সোথেলমোসিস পাবেন আপনি শুধুমাত্র গ্রেভস ডিজিজে। তার মানে আপনি ছবিটার দিকে তাকাইয়ে আপনি মোটামুটি সবকিছু আশা করি বুঝতে পারবেন এবং মনে রাখতে পারবেন। পেশেন্ট অ্যাংশাস, রেস্টলেস, ক্যাকেক্সিয়া, ট্রেমর, ট্যাকিকার্ডিয়া, ওয়ার্ম এন্ড সুইটি এন্ড গয়টা, এক্সোথেলমোসিস এবং পিটিবিয়াল মিক্সিডেমা। আমি বলছি এগুলো দিস আর দ্য ফিচারস অফ গ্রেভস ডিজিজ। তো এখানে একটা কার্টুন দেখাইছি আপনাদের, আপনারা বুঝতে পারতেছেন হিট ইনটলারেন্স, পেশেন্ট ফ্যান নিয়ে ঘুরছে, ট্রেমর, পেশেন্ট লুজ মোশন, পেশেন্টের এমিনোরিয়া আমি আগেই বলেছি আপনাদের, তারপরে হচ্ছে আপনি ওয়েট রিডাকশন হয়, ট্যাকিকার্ডিয়া হয়, ইনটলারেন্স টু হিট আমি ইতিমধ্যে বললাম। সুতরাং দিস আর দ্য ফিচারস অফ থাইরোটক্সিকোসিস। থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন নিয়ে খুব সংক্ষেপে বলি। এক হচ্ছে প্রথমে রোগীর সামনে বসবেন, রোগী যে লেভেলে বসবে আপনিও সেই লেভেলে বসবেন, পেশেন্টকে বলবেন আপনি ঢোক দিলেন, তারপরে জিজ্ঞেস করবেন ব্যথা আছে কিনা, তারপর জিজ্ঞেস করে পেশেন্টের পিছনে গিয়ে পালপেট করবেন। কারণ ব্যথা যদি থাকে আপনি অবশ্যই মনে মনে সন্দেহ করবেন সাবএকিউট থাইরয়েডাইটিস কিনা। তারপর আপনি পেশেন্টের থাইরয়েড গ্ল্যান্ড পালপেট করবেন, পেশেন্টকে বলবেন আবার ঢোক দিলেন, তারপরে পেশেন্টের লিফ নোট দেখবেন, তারপর সামনে চলে আসবেন, সামনে এসে পালস দেখবেন। কিন্তু কখনোই দুইটা ক্যারোটিড পালস একসাথে দেখা যাবে না, কারণ রোগী যদি অজ্ঞান হয়ে যায়
সার্ভার খুব নাখুশ হবে। হ্যাঁ, দুইটা ক্যারোটিড পালস একসাথে দেখা যাবে না, মনে রাখবেন। এবং পেশেন্টকে বলবেন আপনি শ্বাস ধরে রাখেন, তারপর আপনি পেশেন্টের ক্যারোটিড ভুল দেখবেন। দিস আর দ্য ইন নাটশেল অফ থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন। আপনারা নিশ্চয়ই সবাই জানেন, আশা করি। অবশ্যই লিড ডিটেকশন, লিড রিঅ্যাক্ট। আমরা পরীক্ষাতে যখন স্টুডেন্টদের জিজ্ঞেস করি, স্টুডেন্টরা একটু মানে একটু কনফিউজড হয়ে যায় যে আসলে এই কোনটা কি, বা অনেক সময় হয়তো আগে পড়েছে মনে রাখতে পারে না। এটা আমি যদি একটু সহজ বাংলায় বলি, কালো অংশটা হচ্ছে কর্নিয়া, সাদা অংশটা হচ্ছে স্ক্লেরা। নরমালি আপার 1/3 অফ কর্নিয়া ইজ কভার্ড বাই আপার আইলিড, মানে চোখের কালো অংশ বা কর্নিয়া আপার 1/3 আপার আইলিড দিয়ে ঢাকা থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক। স্ক্লেরা আপনি দুই পাশেই দেখতে পাবেন, কর্নিয়া উপরের অংশে স্ক্লেরা কিন্তু কখনোই দেখা যাবে না। কিন্তু যদি স্ক্লেরা দেখা যায়, সেটাকে যেহেতু লিডটা পিছনের দিকে সরে গেছে, সেটাকে আমরা বলছি লিড রিট্রাকশন। কথাটা খেয়াল করেন তাই, যে স্ক্লেরা মানে সাদা অংশ এবং আপার কর্নিয়াল মার্জিন ভিজিবল। হ্যাঁ, স্ক্লেরা ভিজিবল। নরমালি আপার 1/3 অফ কর্নিয়া ইজ কভার্ড বাই আপার আইলিড, মানে চোখের কালো অংশে আপার 1/3 ইজ কভার্ড বাই আপার আইলিড। সুতরাং যদি আপনি চোখে কর্নিয়ার উপরে যদি স্ক্লেরা দেখতে পান, সেটাকে আমরা বলছি লিড রিট্রাকশন। আর লিড রিঅ্যাক্ট হলো চোখ যখন অনেক বড় হয়ে বের হয়ে আসবে, তখন আপনি যখন আঙ্গুলটা হাতের আঙ্গুল উপর থেকে নিচে নামাবেন, পেশেন্টের চোখ নিচে নামবে কিন্তু চোখের পাতা আপার আইলিডটা নিচে নামবে না, সেটাকে আমরা বলছি লিড রিঅ্যাক্ট। মানে লিড রিঅ্যাক্ট মানে বিহাইন্ড, পিছনে পড়ে যাওয়া। আপার আইলিড ফেল টু ফলো দ্য ফিঙ্গার ডাউন, মানে আপনি আঙ্গুল নিচের দিকে নামলে চোখ নামবে, পেশেন্টের কর্নিয়া নামবে, এবং কিন্তু পেশেন্টের আপার আইলিড নামবে না। সুতরাং লিড ডিট্রাকশন হলো স্ক্লেরা এবং আপার কর্নিয়াল মার্জিন ভিজিবল। লিড রিঅ্যাক্ট মানে হলো আপার আইলিড fail to follow the finger down. Okay? So this is the improvement of the grapes ophthalmopathy. আপনি চেহারা দেখলেই আপনি পেশেন্টরা অনেক সময় বলে যে স্যার আমি আগে যে সেলফি তুলতাম বা আগে যে আমি ছবি তুলেছি, দেওয়ার লটস অফ চেঞ্জ, এবং রোগীরা খুব খুশি হবে যদি আপনি পেশেন্টের এক্সোথ্যাম মানে ইউথাইরয়েড করে দিলে, যদি আর্লিস্ট অনেক সময় খুব অ্যাডভান্স স্টেজে আসে, আপনি সার্জারি বা হচ্ছে রেডিয়েশন ছাড়া আসলে খুব বেশি উপকার পাওয়া যায় না, কিন্তু আপনি যদি সময় মতো যদি চিকিৎসা শুরু করতে পারেন, অবশ্যই আপনি ভালো উপকার পাবেন। থাইরয়েড ডার্মোপ্যাথি অথবা পিটিবিয়াল মিক্সড এডেমা, আমি প্রথমে ছবি দেখাই, তারপর ডেসক্রিপশন দেই। আপনি শিনে হয়, পায়ে হয়, আপনি ওই কমলা খোসার যে, এটাকে আমরা পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স বলি। সাধারণত যাদের খুব সিভিয়ার গ্যাস্ট্রাইটিস থাকে, এরকম জাস্ট 2 থেকে 3% রোগীদের হয়। টপিক্যাল স্টেরয়েড আমরা কমনলি ট্রিটমেন্টের জন্য ইউজ করি। এখন একটু ডেসক্রিপশন করি। থিকেনিং অফ স্কিন পার্টিকুলারলি ওভার দ্য লোয়ার টিবিয়া, পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স, আমি যেটা বললাম। সাধারণত গ্রেভস যাদের, তাদের 2 থেকে 3% হয়। আমরা সাধারণত টপিক্যাল স্টেরয়েড দিয়ে চিকিৎসা করি, অনেক সময় অক্লুসিভ ড্রেসিং ইউজ করা যায়। সুতরাং টপিক্যালটা আপনি শুধু এটুকু মনে রাখেন, গ্রেভস ডিজিজ যাতে, এটা গ্রেভস ডিজিজের একটা ফিচার, 2 থেকে 3% পাওয়া যায়, টপিক্যাল স্টেরয়েড দিয়ে আমরা চিকিৎসা করি। আচ্ছা, এখন হচ্ছে গ্রেভস, আপনি একটা পেশেন্টের থাইরোটক্সিকোসিস সন্দেহ করেন, আপনি কি কি ইনভেস্টিগেশন করবেন? একটা ইনভেস্টিগেশন আমরা ইতিমধ্যে শিখে ফেলছি, FT4 FT3 বেশি থাকবে, TSS কম থাকবে। এখন আমি যে আপনাকে বললাম, গ্রেভসে হচ্ছে ডিফিউজ এনলার্জমেন্ট, টক্সিক মাল্টিনোডুলার, মাল্টিপল নোডিউল থাকবে, টক্সিক অ্যাডেনোমায় সিঙ্গেল আপনি একটা আল্ট্রাসাউন্ড করলে আপনি বুঝতে পারবেন যে এনলার্জমেন্ট যেটা হচ্ছে সেটা কি ডিফিউজ হলে সেটা গ্রেভস, আর নোডিউল সাউন্ড খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও অনেক সময় নোডিউল থাকে, নোডিউল কি সিস্টিক না সলিড সেটাও আপনাকে বলবে। থাইরয়েড স্ক্যান দিয়ে আমি ইতিমধ্যে দেখালাম যে আপনি হাই আপটেক যেসব থাইরোটক্সিকোসিস, মূলত 3টা, গ্রেভস, টক্সিক মাল্টিনোডুলার, টক্সিক অ্যাডেনোমা। থাইরয়েড স্ক্যান করলে গ্রেভসে ডিফিউজ ইনটেক অফ আইসোটোপ, টক্সিক মাল্টিনোডুলার মাল্টিপল এরিয়া অফ ইনক্রিজড আপটেক, টক্সিক অ্যাডেনোমাতে সিঙ্গেল এরিয়া অফ ইনক্রিজড আপটেক হয়। একটা জিনিস এখানে আপনাদের বলে রাখি, থাইরোটক্সিকোসিস এবং হাইপোথাইরয়েডিজম দুইটাতেই ডায়াবেটিসও হয়, হাইপারটেনশনও হয়। আমি আবারও বলছি, থাইরোটক্সিকোসিস এবং হাইপোথাইরয়েডিজম দুইটাতে ডায়াবেটিসও হয় এবং হাইপারটেনশনও হয়। সুতরাং এই পেশেন্টদের একটু ব্লাড সুগার চেক করবেন। ইসিজিতে আমরা থাইরোটক্সিকোসিসে ট্যাকিকার্ডিয়া পাবো, অনেক সময় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পেতে পারি। চেস্ট এক্সরে করলে, যেহেতু আমি বলছি হাইপারটেনশন হয়, হাইপারটেনশন থেকে কার্ডিওমেগালি পেতে পারেন, অথবা যে গড়টা আপনি হয়তো হাতে ফিল করতে পারেন নাই, কিন্তু এক্সরে করলে দেখবেন যে পেশেন্টের গড়টা মানে চেস্টেও চলে আসছে, রেট্রোস্টার্নাল এক্সটেনশন। অটো অ্যান্টিবডি, গ্রেভসের জন্য যে অটো অ্যান্টিবডি, সেটার নাম হচ্ছে টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি, আমরা সংক্ষেপে ট্র্যাপ বলি। শুধু নিউক্লিয়ার মেডিসিন বিএসএমতে হয়, অথবা বাংলাদেশে কোনো কোনো সেন্টার থেকে ইন্ডিয়াতে পাঠায়। হাইপোথাইরয়েডিজমে অ্যান্টিবডিগুলো মোটামুটি সব জায়গায় হয়, নিউক্লিয়ার মেডিসিন সহ বড় বড় ডায়াগনস্টিক সেন্টারগুলো। কিন্তু গ্রেভসের অ্যান্টিবডিটা, এটা আমরা অনেক সময় করি না, কারণ এটা এক্সপেন্সিভ, প্লাস এটা নিউক্লিয়ার মেডিসিন, যা শুরু হয়েছে 2-3 মাস হলো। এটাকে আমরা বলছি টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি, যেটাকে ট্র্যাপ। এটা 80 to 90% অফ দ্য গ্রেভস ডিজিজে এটা পজিটিভ পাবেন।
চিকিৎসা একটা ওষুধই পাওয়া যায়, কার্বিমাজল, যেটা বাংলাদেশে কার্বিজল নামে 5 মিলিগ্রাম পাওয়া যায়। সাধারণত আমরা 40 থেকে 60 মিলিগ্রাম করে শুরু করি, মানে 8টা ট্যাবলেট থেকে 12টা ট্যাবলেট করে শুরু করি, দিনে একবেলা অথবা ডিভাইডেড ডোজে দেওয়া যায়। আমরা সাধারণত 3-3-3 মানে 45 মিলিগ্রাম করে শুরু করি। 2-3 মাস পর আবার থাইরয়েড ফাংশন টেস্ট করে রোগীদের আমাদের সাথে দেখা করতে বলি। যদি দেখি যে পেশেন্ট মোটামুটি FT4 FT3 এগুলো নর্মালের দিকে আসে, তখন ডোজটা একটু কমায় দিয়ে 5 থেকে 20 মিলিগ্রাম দিই। সাধারণত 12 থেকে 18 মাসের চিকিৎসা দরকার হয়, কিন্তু কিছু কিছু পেশেন্ট আমরা 9 মাস 12 মাসেও অনেক সময় আমরা যদি সবকিছু ঠিক থাকে অনেক সময় বন্ধ করে দিই। পেশেন্টের যেহেতু অনেক বুক ধরফর থাকে, আমরা প্রোপানল 10 থেকে 40 মিলিগ্রাম দিই। ইনডেভার নামে পাওয়া যায়, 10 এবং 40 দুইটা পাওয়াই পাওয়া যায় আমাদের দেশে। ওষুধ ছাড়া আপনি অপারেশন করতে পারেন এবং রেডিও আয়োডিন দিতে পারেন। আমি আপনাদের দেখাবো যে কাকে অপারেশন করবেন এবং কাকে রেডিও আয়োডিন দেবেন। সুতরাং আমি যদি আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাই, সেটা হচ্ছে কার্বিমাজল, যেটা কার্বিজল নামে পাওয়া যায়। আমরা প্রেসক্রিপশনে লিখি 3-3-3, সাথে ইনডেভার 40 মিলিগ্রাম, হাফ হাফ হাফ, মানে এখানে আমি 60 মিলিগ্রাম দিলাম। কিন্তু অনেক পেশেন্ট যাদের বুক ধরফর খুব বেশি, 110-এর বেশি, তাদেরকে আমরা অনেক সময় ইনডেভার 40 মিলিগ্রাম 3 বেলা 3টা করে দিই। আমি ইতিমধ্যেই বললাম যে 2-3 মাস পর পেশেন্ট যখন আবার FT4 FT3 TSS করে আমাদের কাছে আসে, যদি দেখি যে মোটামুটি নর্মালের দিকে আসছে, তাই আমরা কার্বিমাজল 5 মিলিগ্রাম, আমি বলছি 5 থেকে 20 মিলিগ্রাম, আমি এই পেশেন্টে 10 মিলিগ্রাম দিছি। একটা জিনিস মনে রাখবেন, ফলো আপের সময় যখন আপনি FT4 FT3 TSS করবেন, FT4 FT3 আগে কমে আসবে, TSS যেটা সাপ্রেস সেটা বাড়বে একটু দেরিতে। যাতে শুধু TSS করলে কিন্তু আপনি বুঝবেন না, আপনার মনে হবে যে ওষুধ কাজ করছে না। সুতরাং সবসময় 3টা পরীক্ষাই করবেন, FT4 FT3 TSS। আমরা রোগীদের বলবো, আপনি যেহেতু কার্বিমাজল খাচ্ছেন, যদি কখনো দেখেন যে আপনার গলা ব্যথা বা জ্বর হচ্ছে, সাথে সাথে ওষুধ বন্ধ করে আমার কাছে আসবেন। আমি সাথে সাথে আপনাকে একটা সিবিসি পরীক্ষা করতে দেবো। সিবিসি পরীক্ষায় নিউট্রোফিল কাউন্ট যদি 1500 কম হয়, সেটাকে আমরা অ্যাগ্রানুলোসাইটোসিস বলি। তখন আমরা ওষুধ বন্ধ করে রাখি, রোগীকে হসপিটালে ভর্তি দিই, আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিই, কিছু কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর পাওয়া যায়, আমি আপনাদের দেখাবো পরে। এবং এইসব পেশেন্টদের মুখে ওষুধ দিয়ে আর চিকিৎসা করার কোনো সুযোগ নেই, অবশ্যই আপনাকে রেডিও আয়োডিন অথবা সার্জারিতে চলে যেতে হবে। কিভাবে নিউট্রোফিল কাউন্ট আপনি মাপবেন সেটা হিসাব আমি আপনাদের দেখাবো। সুতরাং আপনারা শুধু এইটুকু মনে রাখেন, নিউট্রোফিল কাউন্ট অ্যাবসলিউট যদি 1500 কম হয়, সেটা অ্যাগ্রানুলোসাইটোসিস। আমি আপনাদের বুঝার জন্য, আপনার বইতে অ্যাগ্রানুলোসাইটোসিস নিশ্চয়ই অনেক পড়ছেন। মিস্টার আবুল হোসেন 40 বছর বয়স, কার্বিমাজল পাচ্ছে 3-9টা করে, গলা ব্যথা নিয়ে আসছে। আমি WBC কাউন্ট দেখলাম মাত্র 2700, তার মধ্যে নিউট্রোফিল 40%, তার মানে 100-র মধ্যে নিউট্রোফিল 40 হলে 2700-র মধ্যে নিউট্রোফিল হচ্ছে 1080। এটা আপনি মানে ওই ক্যালকুলেটরে হিসাব করবেন। হ্যাঁ, সুতরাং আমি ইতিমধ্যে বলেছি 1500 নিচে হলে আমরা সেটাকে অ্যাগ্রানুলোসাইটোসিস বলবো। এবং এইসব পেশেন্টদের মুখে ওষুধ দিয়ে আর কোনো চেষ্টা করা যাবে না, হয় রেডিও আয়োডিন অথবা সার্জারিতে চলে যেতে হবে। এখন 3টা অপশন আপনাদের আমি বললাম, এক হচ্ছে মুখে ওষুধ দেবেন, রেডিও আয়োডিন খাওয়াবেন, অপারেশন করবেন। সাধারণত বয়স 40-এ কম হলে আমরা মুখে ওষুধ দিই, 40-এ বেশি হলে রেডিও আয়োডিন দিই। কিন্তু রেডিও আয়োডিন অথবা একটা জিনিস মনে রাখবেন, রেডিও আয়োডিন বা সার্জারি করতে হলেও প্রথমে পেশেন্টকে ওষুধ দিয়ে ইউথায়োডিন নিয়ে আসতে হবে, নয়তো রেডিও আয়োডিনও দেওয়া যাবে না, সার্জারিও করা যাবে না। সুতরাং আমরা মুখে ওষুধ দিই, এটা রোগীরা খুব পছন্দ করে। কিন্তু অসুবিধা হলো, ওষুধ বন্ধ করে দেওয়ার 2 বছর পর আপনি দেখবেন যে অর্ধেকের মতো রোগী আবার থাইরয়েডটক্সিকোসিসের সিমটমস হচ্ছে। তো অনেক সময় রোগীরা বলে যে স্যার রেডিও আয়োডিন দিয়ে, যেহেতু রেডিও আয়োডিনের অ্যাডভার্স ইফেক্ট হলো, রেডিও আয়োডিন দিয়ে যেহেতু আমরা থাইরয়েড গ্ল্যান্ডকে ড্যামেজ করে দিচ্ছি, যাতে মোর দেন 80% হাইপোথাইরয়েড হয়ে যাবে। যাতে অনেক সময় রোগীরা বলে যে স্যার রেডিও আয়োডিন দিয়ে আসছে, আমাকে এবং মুখে ওষুধই দেন। কিন্তু যারা একটু নন কমপ্লেন্ট বা এলডারলি, তাদেরকে আমরা রেডিও আয়োডিন দিয়ে দিই। আর যখন দেখবেন পেশেন্টের গয়টা অনেক বেশি, আমি টক্সিক মাউন্টেনের গয়টার যে ভদ্রমহিলার ছবি দেখলাম, অথবা পেশেন্টের কোনো কম্প্রেসিভ সিমটম, পেশেন্ট বললো যে স্যার আমি ঢোক গিলতে পারছি না, আমি শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন আপনাকে অপারেশন করবেন। কিছু রোগী পাবেন ওষুধ খাচ্ছে না, তাদেরকে যদি গয়টার যদি একটু বড় দেখে আমরা অনেক সময় অপারেশন করে দিই। অপারেশনের ডিসঅ্যাডভান্টেজ হলো থাইরয়েডের পিছিয়ে ছোট ছোট 4টা প্যারাথাইরয়েড থাকে, অনেক সময় প্যারাথাইরয়েড চলে যায়, প্যারাথাইরয়েড চলে গেলে হাইপোপ্যারাথাইরিজম হয়, হাইপোক্যালসিমিয়া হয়, পেশেন্টকে আজীবন ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হয়। এবং সাধারণত হাইপোপ্যারাথাইরিজম আপনার কোনো রোগী দেখছেন কিনা, ক্যালসিয়াম ট্যাবলেট ক্যালবো 3-3-3, ট্যাবলেট ডাইক্যালট্রল 1-0-1, এরকম অনেক ক্যালসিয়াম খেতে হয়। সুতরাং অপারেশন করার আগে আমরা একটু চিন্তা ভাবনা করে অপারেশন করবো। অপারেশন করলে আপনার হাইপোথাইরয়েডিজম হওয়ার 25% ঝুঁকি থাকবে। সুতরাং আপনারা যা জিপি করছেন, আপনার মুখে ওষুধ দিয়ে প্রথমে চেষ্টা করবেন। তো থাইরয়েড সার্জারি, থাইরয়েড অপারেশন একটা সফিস্টিকেটেড অপারেশন। আমরা সবসময় চেষ্টা করি থাইরয়েড অপারেশনে যাতে পেশেন্ট যাতে আবার প্যারাথাইরয়েড যাতে চলে না যায়।
তো আমরা যখন ইউএসএ তে একটা কোর্স করতে গেলাম তখন ওখানে দেখলাম বারবার বলছে একটা থাইরয়েড সার্জারি আছে, হাই ভলিউম থাইরয়েড সার্জন, হাই ভলিউম থাইরয়েড সার্জন। তা আমি চিন্তা করলাম হাই ভলিউম থাইরয়েড সার্জন মানে কি, যাতে বিএমআই বেশি সেরকম ওরকম কিছু না, অন্য কিছু। তা আমি ভাবলাম হাই ভলিউম থাইরয়েড সার্জন নিশ্চয়ই যা বিএমআই বেশি সেরকম হবে। তো পরে আমি মানে শুনলাম বা জানলাম হাই ভলিউম থাইরয়েড সার্জন মানে হচ্ছে বছরে যারা 30টা বেশি থাইরয়েড সার্জারি করে তাদেরকে হাই ভলিউম থাইরয়েড সার্জন বলা হয়। ছবিটা আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। হ্যাঁ, সুতরাং হাই ভলিউম থাইরয়েড সার্জনের কাছে আপনি রেফার করবেন যদি আপনি থাইরয়েড সার্জারি চিন্তা ভাবনা করেন। যারা বছরে 30টা বেশি থাইরয়েড সার্জারি করছে তাদেরকে হাই ভলিউম থাইরয়েড সার্জন বলা হয়। এটা জাস্ট আপনি মনে রাখেন, কেউ কখনো বললে আমার মতো যাতে বোকা না বনে যান। গ্রেপস, হ্যাঁ, রোগীরা খুব খুশি হবে যে স্যার আই এম কোয়াইট ফাইন নাও, হ্যাঁ, যদি সময় মতো চিকিৎসা দিতে পারেন। গ্যাপস অপথলমোপ্যাথি এতক্ষণ আমি যেটা দেখালাম চোখ বের হয়ে আসে, তো এখানে আপনার গ্যাপস অপথলমোতে আপনার চিকিৎসা করার দরকার নাই, আপনি আই স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দিবেন এবং এন্ডোক্রাইনোলজিস্ট এবং আই স্পেশালিস্ট নিয়ে এন্ডোক্রাইনোলজিস্ট চিকিৎসা করবে গ্যাপসে, আই স্পেশালিস্ট চিকিৎসা করবে অপথলমোপ্যাথি। কিন্তু কিছু জিনিস আপনার জানা দরকার। পেশেন্টকে বলবো স্মোকিং করবেন না, স্মোকিং অপথলমোপ্যাথি বাড়ায়, নাম্বার 1। ডার্ক গ্লাস করতে বলি, অনেক সময় সূর্য আলোতে পেশেন্টের ওই চোখ দিয়ে পানি বের হয়, ওয়াটারিং হয়, এবং অনেক সময় ড্রাই আই হয়, আর্টিফিশিয়াল টিয়ার দিই। অনেক সময় চশমা পাশে সাইড শিল্ড অথবা টিন্টেড গ্লাস ইউজ করা হয় যাতে বাতাস বা সূর্যের আলো না ঢুকে, যাতে মানে আমি আপনার ছবি দেখাই বুঝবেন। তো এইরকম চশমা আমি একটা পেশেন্টের দেখছি, সে ইউএসএ থেকে আসছে, সে ওখানকার আমাদের দেশে হয়তো বললে হয়তো তৈরি করে দিতে পারবে। আমার ধারণা কোভিড এর জন্য এটা একটা ভালো চশমা হবে, তো যাতে বাতাস বা আলো না ঢুকতে পারে। Tinted glass or side shield attached to a spectral frame decrease excessive lacrimation triggered by sun or wind, এবং গ্যাপস অপথলমোপ্যাথি পেশেন্টের আমরা তো থাইরয়েডের চিকিৎসা করবো। এছাড়াও আপনি শুধু মনে রাখেন স্টেরয়েড দেওয়া যায়, রেডিয়েশন দেওয়া যায়, অপারেশন করা যায়। এটা আপনার জাস্ট মানে মনে শুনে রাখবেন আর কি, যদি কখনো শুনেন যাতে অবাক না হন। সুতরাং এই ধরনের চশমা আপনি গ্যাস্ট ডিজিজ যাদের অপথলমোপ্যাথি, আমি জানি না বাংলাদেশে কোনো ওষুধ দোকান বানায় কিনা, বললে হয়তো বানায়ও দিতে পারে, আই এম নট শিওর। আমি একটা পেশেন্ট শুধু দেখছি, সেই ইউএসএ থেকে এরকম চশমা নিয়ে আসছে। আমি তখন সেটা দেখে একটু অবাকই হয়েছিলাম, পরে বইপত্র দেখে বললাম যে আসলে এটা ডেভিডসনেও লেখা আছে, কিন্তু কখনো চিন্তা করি না যে আসলে কি লেখা আছে, পড়ে গেছি, পরীক্ষাতে লিখেছি এইটুকুই। আচ্ছা, প্রেগনেন্সিতে এখানে আমি প্রথমে প্র্যাকটিক্যাল কথাটা বলে নিই। এক হচ্ছে কালবিমাজল, আমাদের দেশে পাওয়া যায় প্রোপাইলথায়োরাসিল এবং কালবিমাজল। প্রোপাইলথায়োরাসিল প্রেগনেন্সিতে প্রথম 12 থেকে 16 সপ্তাহের জন্য ভালো, কারণ কালবিমাজলের সাথে 2 থেকে 4% অ্যাপ্লাসিয়া কিউটিস, অ্যাপ্লাসিয়া মানে নাই, কিউটিস মানে হচ্ছে স্কিন, মাথার চুলের চামড়া থাকে না অনেক সময়, এটাকে অ্যাপ্লাসিয়া কিউটিস বলছে। কালবিমাজল যদিও খুব কম, 2 থেকে 4%, যার ফলে বলা আছে প্রোপাইলথায়োরাসিল দিবেন প্রথম 3 থেকে 4 মাস, তারপর আপনি কালবিমাজল দিতে পারেন। কিন্তু আমাদের দেশে প্রোপাইলথায়োরাসিল পাওয়া যায় না, আমরা সবাইকে কালবিমাজল দেই, একদম কনফিডেন্টলি ইউজ করবেন। আমি এই পর্যন্ত কোনো কেস দেখি নাই, আমার সাবা যারা 20-30 বছর প্র্যাকটিস করছে ওনারাও দেখে নাই, সুতরাং আপনারাও দেখার সম্ভাবনা কম। রেডিয়াইডেন থেরাপি প্রেগনেন্সিতে আমরা কখনোই দেবো না, বাচ্চা হাইপোথাইরয়েড হয়ে যাবে। সার্জারি যেসব পেশেন্টের মানে কালবিমাজলে অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে অথবা হিউজ কোয়ার্টার উইথ কম্প্রেসিভ সিম্পটম হয়, তাতে সেকেন্ড ট্রাইমেস্টারে সার্জারি করা যায়। ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে প্রোপাইলথায়োরাসিল ব্রেস্ট ফিডিং এ কম আসে, সুতরাং প্রোপাইলথায়োরাসিল প্রেফার্ড। কিন্তু আমাদের দেশে আপনি শুধু এটুকু, এটা পরীক্ষার জন্য এইটুকু পড়বেন, কিন্তু প্র্যাকটিক্যালি মনে রাখবেন প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে আপনি সবসময় কালবিমাজল ইউজ করবেন, কোনো সমস্যা নাই। মানে খুব কম, যেহেতু প্রোপাইলথায়োরাসিল আমাদের দেশে কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানি বানাচ্ছে না। তো এটা একটা ছবি, কখনো আপনারা দেখছেন কিনা আমি শিওর না। অ্যাপ্লাসিয়া কিউটিস কনজেন্টা, কনজেন্টাল অ্যাবসেন্স অফ স্কিন উইদাউট অ্যাবসেন্স অফ আন্ডারলাইং স্ট্রাকচার সাচ এস বোন। তার মানে এখানে স্কিন থাকবে না, হাড্ডি দেখা যাবে, অনেক সময় হাড্ডিও নাও থাকতে পারে, এটাকে আমরা অ্যাপ্লাসিয়া কিউটিস বলছি। আমি এই পর্যন্ত কোনো পেশেন্ট দেখি নাই, ছবি দেখেছি শুধু। আপনার শুধু মনে রাখেন, সাবা যদি পরীক্ষাতে কালবিমাজল দিলে একটা অ্যাডভার্স ইফেক্ট হয়, অ্যাপ্লাসিয়া কিউটিস এইটুকু বললে অনার্স পেয়ে যাবেন, সাবা খুব খুশি হবে। সাবএকিউট থাইরয়েডাইটিস, আপনাদের আমি আগেই বলেছি, সাবএকিউট থাইরয়েডাইটিস হলো এক হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে ইনফেকশন হয় বিভিন্ন ভাইরাস দিয়ে, মামস, কক্সাকি, অ্যাডিনোভাইরাস দিয়ে ইনফেকশন হলে সাবএকিউট থাইরয়েডাইটিস। এখানে প্যাথোলজিটা একটু বলি যাতে আপনাদের মনে থাকবে। ভাইরাস দিয়ে ইনফেকশন হওয়ার পর থাইরয়েড গ্ল্যান্ড যখন ইনফ্লেমড হয় তখন থাইরয়েড গ্ল্যান্ডে স্টোর যে কভার্ড যে হরমোন থাকে, হরমোনগুলো সব সার্কুলেশনে চলে আসে, যার ফলে পেশেন্টের ফিচার্স অফ থাইরোটক্সিকোসিস নিয়ে আপনার কাছে আসবে। তো থাইরয়েড গ্ল্যান্ডে যে স্টোর যে থাইরয়েড হরমোন আছে, এগুলো যখন আস্তে আস্তে সব সার্কুলেশনে চলে আসবে তখন পেশেন্ট আবার হাইপোথাইরয়েড হয়ে যাবে। তারপর যখন আস্তে আস্তে থাইরয়েড গ্ল্যান্ডে ফলিকুলার সেলগুলো আস্তে আস্তে রিকভার করবে তখন আবার ইউথাইরয়েড হবে। তার মানে 3টা ফেজ: থাইরোটক্সিকোসিস,
হাইপোথাইরয়েড তারপর হচ্ছে ইউথাইরয়েড। কিন্তু 10% পেশেন্ট হাইপোথাইরয়েড থেকে যেতে পারে। আমি আপনাদের ছবি দেখাবো, আপনারা সব বুঝতে পারবেন। ডেঞ্জারাস কথা হলো কোভিড-19 দিয়ে সাবএকিউট থাইরয়েডাইটিস হচ্ছে। আমি এই পর্যন্ত 2টা পেশেন্ট পাইলাম এই গত 2 মাসে, একদম সাবএকিউট থাইরয়েডাইটিসের ফিচার নিয়ে আসছে। FT4 FT3 বেশি, টিএসএস কম, গত 2-3 সপ্তাহ ধরে গায়ে গায়ে জ্বর, রেডিওয়াইডিন আপটেক একজনকে করাইতে পারছি, লো ছিল। আমি বললাম যে আপনি কোভিড টেস্ট করান তো দেখি। বলে স্যার আমার তো মানে ওইরকম কাশি টাশি কিচ্ছু না, কিন্তু কোভিড দেখা গেল পজিটিভ। সুতরাং কোভিড কোথায় ইনফেক্ট করে না সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো সিমটম আমি আগেই বলেছি, গলা ব্যথা হবে, গলা ব্যথা, জ্বর, এবং ঢোক গিলতে কষ্ট হবে, পেশেন্টের জ্বর থাকে, পালপিটেশন, সোয়েটিং থাকে। থাইরয়েড গ্ল্যান্ড মডারেটলি অ্যান্ড্রাস টেন্ডার। থাইরয়েড গ্ল্যান্ডে হাত দেওয়ার আগে অবশ্যই রোগীকে বলবেন ব্যথা আছে কিনা, হ্যাঁ, টেন্ডারনেস দেখার সময়, এবং পেশেন্টের টাকিকার্ডিয়া, মানে ফিচারস অফ থাইরোটক্সিকোসিস থাকবে, সাথে একটা টেন্ডার থাইরয়েড থাকবে। এটা হচ্ছে সাবএকিউট থাইরয়েডাইটিস। আমি আগেই বলেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ইএসআর বেশি থাকে, কখনো কখনো 100 বেশি থাকে। তো পেশেন্ট যখন ইনিশিয়াল টক্সিকোসিস ফেজে আসবে তখন FT4 FT3 বেশি পাবেন, টিএসএস কম পাবেন। রেডিওআইডিন আপটেক একটা খুব ইম্পর্টেন্ট টেস্ট ফর সাবএকিউট থাইরয়েডাইটিস। রেডিওআইডিন আপটেক কম থাকে, অনেক সময় আমরা রেডিওআইডিন আপটেক থাইরয়েড স্ক্যান করলে অনেক সময় লো আপটেক দেখা যায়। সাধারণত অ্যান্টিথাইরয়েড ড্রাগ আমরা দেই না, NSAID দিই, প্রেডনিসোলন 20 থেকে 40 মিলিগ্রাম 7 থেকে 10 দিন দিই, বুক ধরফের জন্য বিটা ব্লকার দিই। অসুবিধা হলো 10% পেশেন্ট হাইপোথাইরয়েডিজম, ভবিষ্যতে যে হাইপার থেকে যে হাইপো হবে, হাইপো থেকে যেতে পারে। সুতরাং মনে রাখবেন, গলা ব্যথা জ্বরের সাথে থাইরোটক্সিকোসিস হলে সাবএকিউট থাইরয়েডাইটিস হতে পারে। অ্যান্টিথাইরয়েড মেডিকেশন দেবেন, মানে দেয়া যাবে না। এখন অনেক সময় সাবা জিজ্ঞেস করি অ্যান্টিথাইরয়েড ড্রাগস কেন দিবে না, পেশেন্ট তো থাইরোটক্সিকোসিস। কারণ হচ্ছে এখানে থাইরয়েড হরমোন বেশি হরমোন সিক্রেশন করছে না, বরং থাইরয়েড গ্ল্যান্ডে যে হরমোন জমা আছে সেই হরমোনটাই সার্কুলেশনে চলে আসছে। সুতরাং আমি যদি কার্বিমাজল দিই, তাহলে এক্সিস্টিং যে ফলিকুলার সেলগুলো যে রিকভার করার কথা, সেই রিকভারও হতে পারবে না, যার ফলে পেশেন্ট একদম আলটিমেটলি হাইপোথাইরয়েড হয়ে যাবে। প্যাথোফিজিওলজি আপনাদের একটু যদি বলি, এক হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে ইনফেকশন দিয়ে ইনফ্লামেশন হয়, আমি অবশ্যই ইতিমধ্যে বলে ফেলছি প্যাথোফিজিওলজি। যে স্টোরড হরমোন থাকে সেটা সার্কুলেশনে চলে আসে, যত স্টোরড হরমোন থাকে সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়, তারপর ফলিকুলার সেলগুলো আস্তে আস্তে রিকভার করে পেশেন্ট ইউথাইরয়েড হয়ে যায়। তার মানে 3টা ফেজ, থাইরোটক্সিকোসিস ফেজ, হাইপোথাইরয়েড ফেজ, ইউথাইরয়েড ফেজ। তো অনেক সময় পেশেন্ট 10% পেশেন্ট হাইপোথাইরয়েড থেকে যেতে পারে। সুতরাং যারা গলা ব্যথা, জ্বর নিয়ে সাবএকিউট থাইরয়েডাইটিস উইথ থাইরোটক্সিকোসিস নিয়ে আপনার কাছে আসবে, আপনি পেশেন্টকে বলবেন আপনি 6 মাস পর পর থাইরয়েড ফাংশন টেস্ট করবেন, কারণ আপনার 10% পসিবিলিটি আছে আপনি এইবার খুব ভালো হয়ে যাবেন, কিন্তু আপনার হাইপোথাইরয়েড ডেভেলপ করতে হবে। আরেকটা জিনিস বলি, সাবএকিউট থাইরয়েডাইটিস স্টেরয়েড চিকিৎসাটা ড্রামাটিক। রোগী এসে বলবে যে স্যার আমি কত চিকিৎসা ওষুধ খাইলাম, কত অ্যান্টিবায়োটিক খাইলাম, ব্যথা ওষুধ খাইলাম, কোনোভাবেই ব্যথা কমে না। আপনি যে কটন ট্যাবলেটটা দিলেন, এটা খাওয়ার সাথে সাথে আমার ব্যথা মুহূর্তের মধ্যেই ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, তার মানে সাবএকিউট থাইরয়েডাইটিস ইজ ভেরি গুড রেসপন্সিভ টু শর্ট কোর্স স্টেরয়েড। সুতরাং চিকিৎসা আমি যেটা বললাম, যদি আমি আপনাদের একটু প্রেসক্রিপশনের মতো করে দেখাই, এসিক্লোফেনাক সকালে 1 বেলা, বিকালে 1 বেলা 7 দিন। কটন আমি দিলাম 20 থেকে 40 মিলিগ্রাম 7 থেকে 10 দিন দেওয়া যায়। স্টেরয়েড আমরা সাধারণত সকালে দিই যাতে অ্যাড্রিনোকর্টিকাল সাপ্রেশন কম হয়, পেশেন্টে পালপিটেশন থাকে। ইনডেভার আপনি আপনার মতো করে 10 3 বেলা, 40 হাফ হাফ হাফ, 40 3 বেলা আপনি হার্ট রেট অনুসারে আপনার মতো ইউজ করবেন। আচ্ছা, আমি ছোট ছোট 4-5টা টপিকস বলবো যেটা আপনার জন্য খুব বেশি এমবিবিএস ফিজিশিয়ানের জন্য দরকার নাই, স্পেশালিস্টদের জন্যই মূলত দরকার। একটা হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম, মানে হচ্ছে টিএসএস থাকবে কম কিন্তু FT4 FT3 আপার এন্ড অফ নরমাল রেঞ্জ থাকবে। মানে হাইপারথাইরয়েডিজম মানে হচ্ছে FT4 FT3 বেশি, টিএসএস কম, আমি ইতিমধ্যে বললাম। সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম মানে হচ্ছে FT4 FT3 নরমাল অথবা আপার এন্ড অফ নরমাল থাকবে, টিএসএস থাকবে কম। আপনি অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসা দিতে হবে না, কিন্তু টিএসএস যদি খুব কম থাকে, সাথে যদি পেশেন্টের সিমটম থাকে অথবা বয়স্ক হয়, অস্টিওপোরোসিস হয়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, তাহলে চিকিৎসা দিতে হবে। মনে রাখবেন, চিকিৎসা দেওয়ার কারণ হলো টিএসএস যদি খুব সাপ্রেস থাকে, এইসব পেশেন্টদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং অস্টিওপোরোসিস হয়। সুতরাং সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম আমি আবারও বলি, FT4 FT3 থাকবে আপার এন্ড অফ নরমাল রেঞ্জ এবং টিএসএস থাকবে কম। টিএসএস যদি খুব কম থাকে, লেস দেন 0.1 থাকে, সাথে যদি দেখেন বয়স বেশি, অস্টিওপোরোসিস আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, অথবা পেশেন্ট খুব সিমটোমেটিক, তাই চিকিৎসা লাগবে, আদারওয়াইজ চিকিৎসা দেওয়ার দরকার নেই। থাইরয়েড স্টর্ম বা থাইরোটক্সিক ক্রাইসিস নাম শুনেই বুঝতে পারছেন, থাইরোটক্সিক ক্রাইসিস মানে পেশেন্ট থাইরোটক্সিকোসিস সব ফিচার থাকবে এবং পেশেন্ট একটা অ্যাকিউট ইমার্জেন্সি নিয়ে আপনার কাছে আসবে। এটা একটা অ্যাকিউট লাইফ থ্রেটেনিং এক্সারবেশন অফ থাইরোটক্সিকোসিস। প্রিডিসপোজিং ফ্যাক্টরস আছে, কিছু কি পাবেন হঠাৎ করে দেখবেন যে থাইরোটক্সিকোসিসের ফিচার হয়তো কোনো ডাক্তার দেখা নাই, কোনো ওষুধ খায় নাই, হঠাৎ করে যে কোনো কারণে ইনফেকশন হওয়ার পর
আপনি দেখবেন যে পেশেন্টের ভমিটিং, ডায়রিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আনকনশাস নিয়ে হসপিটালে চলে আসে। অথবা ওই পেশেন্টের হয়তো, আমি আগেই বলেছি, আপনি রেডিওআয়োডিন দেন অথবা সার্জারি করেন, পেশেন্টকে কিন্তু আগে ইউথাইড আনতে হবে। আপনি ইউথাইড আনা আগেই কিন্তু অপারেশন করে দিলেন, তাহলে ক্রাইসিস হওয়ার সম্ভাবনা আছে। পেশেন্ট অনেক সময় ওটিতে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তার মানে প্রিসিপিটেটিং ফ্যাক্টর ইনফেকশন অফ আনরিকগনাইজড ও ইনএডুকেটেড ট্রিটেড থাইরয়েডটক্সিকোসিস এ পেশেন্ট, অথবা থাইরয়েড বা নন থাইরয়েড সার্জারি ইন ইল প্রিপেয়ার্ড পেশেন্ট। যে পেশেন্ট থাইরয়েডটক্সিকোসিস কন্ট্রোল হয় নাই, তার আগে আপনি হয় থাইরয়েড সার্জারি অথবা অন্য কোনো সার্জারি করছেন, অথবা থাইরয়েডটক্সিকোসিস এ পেশেন্টের কোনো অ্যাকিউট ইলনেসের জন্য পেশেন্ট হাইপারপারেক্সিয়া মানে টেম্পারেচার 105 ডিগ্রি ফারেনহাইটে বেশি, মানে খুব হাই টেম্পারেচার নিয়ে আমাদের কাছে আসে। কুলিং ব্ল্যাঙ্কেট পাওয়া যায় দেশের বাইরে, আমি আপনাদের একটা ছবি দেখাবো। পেশেন্টের ভমিটিং, ডায়রিয়া, টেকিকার্ডিয়া, অ্যারিথমিয়া, সিসিএফ, হেজিটেশন, স্টোকোকমা, এইসব ফিচার নিয়ে থাইরয়েডটক্সিকোসিস ক্রাইসিস আসে। আমরা সাধারণত আইসিইউতে চিকিৎসা করি। জ্বর যেহেতু আমি বলছি 105 এর বেশি, কুলিং ব্ল্যাঙ্কেট আমি ছবি দেখাবো, প্যারাসিটামল দিতে পারেন, ফ্লুইড দিতে পারেন। সাধারণত আমরা যে কোনো ইনফেকশনের জন্য এক্সারবেশন হয়, আমরা অ্যান্টিবায়োটিক দেই, একটু স্টেরয়েড দেই শর্ট কোর্স, এবং কালবিমাজার প্রোপানল দেই, তবুও মর্টালিটি 20 থেকে 30%। তার মানে থাইরয়েড স্টর্ম ইজ এ অ্যাকিউট মেডিকেল ইমার্জেন্সি কজড মেইনলি বাই ইনফেকশন প্রেজেন্টস উইথ দ্য হাই ফিভার উইথ রেস্টলেসনেস, তারপর হচ্ছে স্টুপার এন্ড কমা। ট্রিটেড ইন আইসিইউ। চিকিৎসা হচ্ছে আপনি টেম্পারেচার কমাবেন, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, কালবিমাজাল এবং হচ্ছে প্রোপানল দিবেন, তবুও মর্টালিটি ইউএস এর মতো কান্ট্রিতে 20 থেকে 30%। কুলিং ব্ল্যাঙ্কেটের একটা ছবি দেখাই আমি, শুধু একবার আমরা জার্মানিতে একটা কনফারেন্সে গেলাম, ওখানে শুধু আমাদের সাথে এক ডাক্তার সাহেব বললো ব্ল্যাঙ্কেট কিনবে। তো 2 ধরনের ব্ল্যাঙ্কেট, কুলিং ব্ল্যাঙ্কেট। আমাদের দেশে সাধারণত যেসব ব্ল্যাঙ্কেট গুলো আমরা শীতকালে ইউজ করি, তো এটা হচ্ছে একটু ঠান্ডা রাখার জন্য কুলিং ব্ল্যাঙ্কেট, অনেক এক্সপেন্সিভ। আমি অবশ্য জানি না বাংলাদেশে পাওয়া যায় কিনা, হয়তো এখন হয়তো অনলাইনে অর্ডার করলে হয়তো পেতে পারেন কিনা, আই এম নট শিওর। শুধু আপনার দেখে রাখেন যাতে ভবিষ্যতে মনে রাখতে পারেন যে কুলিং ব্ল্যাঙ্কেট, তাই আপনাদের মনে থাকবে। যেসব পেশেন্ট খুব হাই টেম্পারেচার, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া অথবা কিছু কন্ডিশন আছে, সেরোটোনিন সিনড্রোম, এগুলোতে কুলিং ব্ল্যাঙ্কেট অনেক সময় ইন্ডিকেটেড। সিক থাইরয়েড সিনড্রোম হচ্ছে, আপনি অনেক সময় আমরা যেমন এই যে কোভিড, আমাকে এখন প্রায়ই ফোন করে যে স্যার একটা পেশেন্ট কোভিড নিউমোনিয়া নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে, থাইরয়েড ফাংশন টেস্ট করছি, টিএসএস একটু কম, এফটি3 কম, এফটি4 একটু কম অথবা নরমাল। তো নিয়ম হলো যেসব পেশেন্ট অন্য কোনো কারণে সিক অথবা অন্য কোনো কারণে সিস্টেমিক ইলনেস নিয়ে আপনার হসপিটালে আসছে, থাইরয়েড ফাংশন টেস্ট করার কোনো দরকার নাই। যদি না আপনি ক্লিনিক্যালি পেশেন্টের থাইরয়েডটক্সিকোসিস অথবা হাইপোথাইরয়েডিজম সাসপেক্ট না করেন, অন্য পেশেন্ট, যেমন একটা পেশেন্ট অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে আসলো, একটা পেশেন্ট টাইফয়েড নিয়ে আসলো, কোভিড নিউমোনিয়া নিয়ে আসলো, একটা পেশেন্ট অ্যাকিউট এমআই নিয়ে সিসিইউতে ভর্তি, একটা পেশেন্ট স্ট্রোক নিয়ে আইসিইউতে ভর্তি, থাইরয়েড ফাংশন টেস্ট করার দরকার নাই। যদি আপনি করেন, টিএসএস একটু কম পাবেন, এফটি3 কম পাবেন, এবং এফটি4 নরমাল অথবা একটু কম পাবেন। সাধারণত আমরা কোনো চিকিৎসা দিই না, রোগীদের বলি যে আপনি যখন হসপিটাল, আমি সাধারণত রোগীদের বলি বাসায় গিয়ে 1 মাস পর এফটি4 এফটি3 করে আমার সাথে এসে দেখা করুন। তো রোগী অনেক সময় অবাক হয়ে যায়, স্যার আপনি কোনো ওষুধ দিলেন না, বিনা ওষুধেই হরমোন নরমাল চলে আসে। সুতরাং সিক থাইরয়েড সিনড্রোম মানে হসপিটালে যে কোনো পেশেন্ট অ্যাকিউট ইলনেস নিয়ে ভর্তি, থাইরয়েড ফাংশন টেস্ট করলে কিছুটা কম বেশি পেতে পারেন। সাধারণত কোনো চিকিৎসার দরকার হয় না, আমরা রিপিট টেস্ট করি আফটার রিকভারি অফ দ্য পেশেন্ট। ফ্যাকটিসিয়াস থাইরয়েডটক্সিকোসিস, আমি এই পর্যন্ত 2টা পেশেন্ট দেখছি, একটু গল্প বলি তাই আপনাদের মনে থাকবে। এক পেশেন্ট পাইছি আমি যখন ফেনী সদর হাসপাতালে কনসালটেন্ট, এক লোক আসলো আমার কাছে, বসে বলবো যে স্যার আমার আম্মা সবসময় আপনাকে দেখায়, সেই জন্য আমি আপনাকে দেখাইতে আসি। আমি এক হার্বাল ডাক্তারের কাছে, আমার ওজন বেশি সেই জন্য ওনাকে দেখাইছে। তো উনি বললো যে আমি তোমাকে 1 বোতল সিরাপ দিয়ে দিচ্ছি, এরকম 1 লিটার কোকের বোতলে 1 বোতল সিরাপ দিয়ে দিছে, বলছে সকালে 1 চামচ, রাতে 1 চামচ খাও, এবং 1 মাসের মধ্যে তোমার কমপক্ষে 3 থেকে 5 কেজি ওজন কমবে, কিন্তু তোমার সাথে আমার চুক্তি হচ্ছে 5,000 টাকা, যদি ওজন কমে আমার 5,000 টাকা আমায় দিয়ে যাও, ওজন না বলে দিছে যে এই ওষুধে কিন্তু একটু বুক ধরফর হবে, তুমি ইনডেভার 10 কিনে রাখবা, 10 খাবার 3 বেলা 3টা করে, আর যদি দেখো যে 10-এ কন্ট্রোল হচ্ছে না, 40 খাবার 3 বেলা 3টা করে। তার মানে ওই পেশেন্ট, আমি আপনাদের বলি, এরকম দেখবেন যে হার্বাল ডাক্তাররা চিকিৎসা করছে, ওইটা মিশানো হয়েছে হচ্ছে থাইরক্স। আরেকটা পেশেন্ট পাইছি ঢাকা মেডিকেলের একজন নার্সিং স্টুডেন্ট, সে এসে আমায় বলবো যে স্যার আমাকে অন্য একজন নার্সিং সিনিয়র স্টাফ নার্স আমাকে অ্যাডভাইস দিয়েছে, তোমার যেহেতু একটু ওজন বেশি, ডেইলি সকালে একটা করে থাইরক্স খাও, দেখবা যে ওজন কমে যাবে। তো এই 2টা পেশেন্ট পাইছি। তো সাধারণত এখানে আমি একটু বলি, ইনজেকশন অফ থাইরয়েড হরমোন প্রিপারেশন ইউজুয়ালি ফর ওয়েট লস, ইউজুয়ালি ওমেন কানেক্টেড উইথ হেলথ কেয়ার ফিল্ড, সাধারণত নার্সরা বেশি এফেক্টেড হয়। ডাক্তাররা তো জানে থাইরয়েডটক্সিকোসিস হলে কি হবে, সেজন্য ওরা সাধারণত ওমেন কানেক্টেড টু হেলথ ফিল্ড, আমি কোনো ডাক্তার পাইনি, সারা পৃথিবীতে ডাক্তার এফেক্টিভ দেখলাম যে কম, শুধু
নার্সরা যেহেতু তা জানে না যে এটাতে থাইরোটক্সিকোসিস হবে, সেই জন্য সাধারণত ওদের মানে গয়টা হবে না, এক্সোথেরমোসিস হবে না, রেডিওআইডিন আপটেক। আচ্ছা, এইসব পেশেন্টদের রেডিওআইডিন আপটেক করলে আপনি কম পান, কিন্তু আমি কখনো করি না। আপনি একটু হিস্ট্রি নিয়ে একটু চোখ কান খোলা রাখলে আপনি বুঝে যাবেন। আর যেহেতু পেশেন্টটা থাইরক্স খাচ্ছে, মানে T4 খাচ্ছে, সুতরাং আপনি রেশিওতে দেখবেন, আমরা যদিও T4 T3 রেশিও করি না, আপনি দেখবেন যে FT4টা অনেক বেশি থাকবে, FT3টা এত বেশি থাকবে না। তো চিকিৎসা হচ্ছে আপনি সাথে সাথে ওই নার্সকে বললাম থাইরক্স খাওয়া বন্ধ করেন, ওকে বললাম যে আপনি ওই বোতলের সিরাপ খাওয়া বন্ধ করেন। স্টেরয়েড খায় অনেকে ওয়েট গেইনের জন্য, ওইটাতে অসুবিধা হচ্ছে স্টেরয়েড আপনার আস্তে 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 করে বন্ধ করতে হবে। আপনি দেখবেন যে কোনো পেশেন্ট হার্বাল ডাক্তারদের ওষুধ পাচ্ছে এবং ওয়েট গেইনের জন্য কুশিং নিয়ে আসছে, আপনি চাইলেও বন্ধ করতে পারছেন, আস্তে আস্তে টেপার করে করে বন্ধ করতে হচ্ছে। কিন্তু ফ্যাকটিশিয়াস থাইরোটক্সিকোসিসের সুবিধা হলো আপনি ইমিডিয়েট বন্ধ করে দিতে পারেন, নো প্রবলেম। এবং অনেক সময় যদি মেন্টাল ইয়ে থাকে, আমরা অনেক সময় সাইকোথেরাপি দেই। জেস্টেশনাল ট্রানজিয়েন্ট থাইরোটক্সিকোসিস, আমার থিওরি লাস্ট স্লাইড, এটা আপনি মনে রাখেন, এখানে নাম শুনি বুঝতে পারছেন জেস্টেশনাল মানে প্রেগন্যান্সিতে হয়, সাধারণত ফার্স্ট ট্রাইমেস্টারে হয়। এটা যাতে একটু বমি বা এই ধরনের সিমটমগুলো বেশি তাদের হয়। ট্রানজিয়েন্ট মানে এটা সাময়িক, থাইরোটক্সিকোসিস মানে FT4 FT3 বেশি পাবেন, TSS একটু কম পাবেন। কারণ হচ্ছে প্রেগন্যান্সি ফার্স্ট ট্রাইমেস্টারে হিউম্যান কোরিনিক গোনাডোট্রপিন হরমোনটা বাড়ে, যেটা থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, যার ফলে FT4 FT3 বেড়ে যায়, TSS একটু কমে যায়। সাধারণত যাদের বমি বা হাইপারএমেসিস গ্যাভিডিয়াম হয় তাদের বেশি হয়। আমরা সাধারণত পেশেন্টদের বলি যে একটু বেশি করে ওরসালাইন খান, অ্যান্টিএমেটিক দেই। কখনো কখনো যদি দেখি যে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, একটু আইভি ফ্লুইড দিতে পারি। থাইরয়েডের ওষুধ, কোনো ওষুধ দেওয়ার দরকার নাই, হ্যাঁ, কারণ এটা HCGর জন্য হচ্ছে। ফার্স্ট ট্রাইমেস্টারটা ক্রস করলে এটা নর্মাল হয়ে আসবে। তার মানে আমি আবারও বলছি, ফার্স্ট ট্রাইমেস্টারে যাদের ভমিটিং অথবা হাইপারএমেসিস গ্যাভিডিয়াম হবে তাদের হয় FT4 FT3 বেশি থাকে, TSS কম থাকে, কোনো চিকিৎসার দরকার নাই, শুধু বমির জন্য চিকিৎসা করবেন, অ্যান্টিথাইরয়েড ওষুধ যোগ করার দরকার নাই। আমি আপনাদের 5টা কেস দেখাবো, তারপর আমি আপনাদের কুইজে যাব। তো 5টা কেসে আমি যেসব কেস দেখাবো এগুলো আপনারাও ফেস করবেন, হ্যাঁ, ইরেসপেক্টিভ অফ সার্জারি। আপনি তো গাইনি প্র্যাকটিস করছেন, আপনিও এই ধরনের রোগী পাবেন। আচ্ছা, 36 বছর বয়সে একজন হাউস ওয়াইফ আমার কাছে আসলো, তার ওয়েট লস আছে, পালপিটেশন আছে, সুইটিং আছে, ফ্রিকুয়েন্ট মোশন, এবং আমি এক্সামিন করে দেখলাম যে তার ট্যাকিকার্ডিয়া আছে, হাত খুব ঘামাচ্ছে, এক্সোথেরমোসিস আছে, ডিফিউজ গয়টা আছে। তখনই আমি চিন্তা করলাম ইটস আপনার ডায়াগনোসিস, আমি বললাম না, আপনারা তো বুঝতেই পারছেন। FT4 অনেক বেশি, FT3 অনেক বেশি, TSS অনেক কম। আল্ট্রাসাউন্ডেও আমি বললাম যে ডিফিউজ এনলার্জমেন্ট অফ থাইরয়েড। তো যে পেশেন্টের আল্ট্রাসাউন্ডে ডিফিউজ এনলার্জমেন্ট অফ থাইরয়েড, এক্সোথেরমোসিস আছে, আমি হাতেও ডিফিউজ গয়টার পাইছি, তাই আমি থাইরয়েড স্ক্যান করার দরকার নাই, ইটস এ গ্রেভস ডিজিজ, বুঝেই যাচ্ছে। তবুও স্ক্যান পেশেন্ট করে নিয়ে আসছে, দেখলাম যে ইন্টেন্স ডিফিউজ হোমোলোগাস আপটেক অফ আইসোটোপ, সুতরাং ডায়াগনোসিস ইজ গ্রেভস ডিজিজ। সুতরাং আপনার এটা বুঝতেই পারতেছেন, পেশেন্ট অল দ্য টিপিক্যাল ফিচার্স অফ থাইরোটক্সিকোসিস, FT4 FT3 বেশি, TSS কম, আল্ট্রাসাউন্ডে ডিফিউজ এনলার্জমেন্ট প্লাস পেশেন্টের এক্সোথেরমোসিস আছে, স্ক্যানে আপনি এটা পাবেন। সুতরাং চিকিৎসা আমরা আগেই বলছি, ডায়াগনোসিস টেস্ট কার্বিমাজল আমি 45 করে শুরু করলাম, ইন্ডিয়া 40 হাফ হাফ করে শুরু করলাম। পেশেন্টকে বললাম যে আপনি 2 মাস পরে আবার এসে আমার সাথে দেখা করেন, এবং সেই অ্যাডভাইস কখনোই ভুলবেন না, গলা ব্যথা জ্বর কাশি হলে আইসা সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন। আমি 6 সপ্তাহ পর ফলো আপ করলাম, যদি যখন দেখলাম পেশেন্ট ইউথাইড চলে আসে তখন কার্বিমাজল আমি 5 থেকে 20 মিলিগ্রাম করে কন্টিনিউ করতে পারি, 5 to 20 মিলিগ্রাম। কেস 2, 42 বছর বয়স, একজন থাইরোটক্সিকোসিস করে ডায়াগনোসিস করে আমি কার্বিমাজল দিনে 9টা করে শুরু করলাম। রোগীকে বললাম 6 সপ্তাহ পর আসবেন। রোগী বললো যে স্যার আমি তো ব্যস্ততার জন্য আসতে পারি না, আমি আপনার কাছে আসি 3 মাস পরে, কিন্তু ওষুধ আমি স্যার মিস করি না, ওষুধ খেয়ে গেছে। যার ফলে ওষুধ খেয়ে খেয়ে সে TSS অনেক বেড়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যে যখন থাইরয়েডের পেশেন্ট, থাইরোটক্সিকোসিসের পেশেন্ট হাই ডোজে কার্বিমাজল পাচ্ছে, TSS একটু বেশি, তখন কিন্তু আপনি একদম বন্ধ করে দিয়েছেন না, অল্প করে কন্টিনিউ করে 1 মাস পর দেখবেন। কার্বিমাজল হচ্ছে ট্রায়াল এন্ড এরর। আপনি ডোজ এখন যদি একদম বন্ধ করে দেন তাহলে পেশেন্টে দেখবেন যে আবার থাইরোটক্সিকোসিসের ফিচার চলে আসে। পেশেন্ট 9টা করে খাইতে, আমি হয়তো 1টা থেকে 2টাতে চলে আসবো। আমি তাকে বললাম কার্বিমাজল সকালে একটা রাতে একটা খান, 6 সপ্তাহ পর অবশ্যই আমার সাথে FT4 FT3 করে দেখা করেন, ব্যস্ততা অজুহাতে দেখা না করলে আবারও বিপদে পড়বেন। হ্যাঁ, কেস নাম্বার 3, সেই আবুল হোসেন যাকে আমরা এগ্রেনুলোসাইটোসিসে দেখাইছিলাম, ওনাকে কার্বিমাজল আমি 9টা দিছিলাম। পেশেন্ট গলা ব্যথা নিয়ে আমার কাছে আসছে, আমি WBC কাউন্ট করে দেখি যে 2700, নিউট্রোফিল 40%, আমি সাথে সাথে ক্যালকুলেট করলাম নিউট্রোফিল 1080, নিউট্রোফিল 1500 নিচে হলে আমরা সেটা বলছি এগ্রেনুলোসাইটোসিস। তো পেশেন্টকে আমি এটাকে ডায়াগনোসিস করলাম কার্বিমাজল ইনডিউসড এগ্রেনুলোসাইটোসিস, সাথে সাথে আমরা কার্বিমাজল বন্ধ করলাম, অ্যান্টিবায়োটিক দিলাম।
গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, এই ফাইরাস্টিন, ফিলগেস্টিন, দুইটা ওষুধ পাওয়া যায়, একটা ফাইরাস্টিন আর একটা বাইরের একটা ওষুধ পাওয়া যায়, কিন্তু ফাইরাস্টিনটা অ্যাভেলেবল। এটাও কিন্তু আমাদের আজকে সায়েন্টিফিক পার্টনার সম্মত ইনসেপ্টা ফাইরাস্টিন 30 মিলিয়ন ইউনিট সাবকিউটেনিয়াস করে পরপর 3 দিন দিতে হয়, 3 থেকে 4,000 টাকা দাম। হ্যাঁ, আমরা অনেক সময় ইউজ করি। এবং আমি আগেই বলেছি যে পেশেন্টের কার্বিমাজল দিয়ে গ্রানুলোসাইটোসিস হবে, মুখে ওষুধ দেওয়ার চেষ্টা করা যাবে না, পেশেন্টকে রেডিয়াইটিন অথবা সার্জারি করতে হবে। হ্যাঁ, তো এখানে একটা জিনিস একটু বলে নিই, যে এখানে আপনি তো জিজ্ঞেস করতে পারেন যে স্যার আপনি তো রেডিয়াইটিন এবং সার্জারি পেশেন্ট, তো তাহলে ইউথাইরয়েড আনবো কিভাবে? অনেক সময় আমরা ওই যে SSKI, স্যাচুরেটেড সলিউশন অফ পটাশিয়াম আয়োডাইড, আরো কিছু প্রিপারেশন পাওয়া যায়, এগুলো দিয়ে একটু ইউথাইরয়েড আইনা তারপর রেডিয়াইটিন দিয়ে দিই। কেস নাম্বার 4, 26 বছর বয়সে মেডিকেল স্টুডেন্ট আমার কাছে আসছে, জ্বর 12 দিন ধরে, গলা ব্যথা, পালপিটেশন, সোয়েটিং, ট্রাকিকার্ডিয়া এবং টেন্ডার থাইরয়েড। তো এটা অবশ্য আমি তাকে ইনভেস্টিগেশন করলাম, FT4 বেশি, FT3 বেশি, TSS কম, ESR অনেক বেশি। আল্ট্রাসাউন্ড করে দেখলাম যে থাইরয়েড গ্ল্যান্ড একটু সোলেন, বললাম যে এক্ষুনি তুমি একটা আপটেকের জন্য একটু DMC নিউক্লিয়ার মেডিসিনের সিরিয়াল দাও, আপটেক করে নিয়ে আসো, গো আপটেক। তো এই সিনারিও নিয়ে এখন যদি আসে, আমি কিন্তু এটার সাথে কোভিড এর টেস্ট করবো। হ্যাঁ, সাবএকিউট থাইরয়েডাইটিস হয়তো বা, কিন্তু কোভিড ইনডিউসড সাবএকিউট থাইরয়েডাইটিস কিনা সেটা আমি দেখতে চাই। তাকে বললাম যে তুমি ভালো হয়ে যাবে একদম, সাবএকিউট থাইরয়েডাইটিস, এসিক্লোফেনাক দিলাম 1 সপ্তাহ, প্রেডনিসোলন দিলাম 1 সপ্তাহ, ইনডেভার দিলাম। রোগীকে বললাম যে তুমি 3 মাস পর থাইরয়েড ফাংশন টেস্ট করে আমার সাথে দেখা করো, 10% পসিবিলিটি তোমার হাইপোথাইরয়েড হতে পারে, ইনশাআল্লাহ হবে না, কিন্তু তুমি ফলো আপে থাকবে। সুতরাং সাবএকিউট থাইরয়েডাইটিস যা নিয়ে আসবে, আমি ইতিমধ্যেই বলেছি 10% পেশেন্ট দেয়ার ইজ এ রিস্ক অফ hypothyroidism in future. Case number 5, 72 বছর বয়সে রিটায়ার্ড সার্ভিস হোল্ডার আমাকে ওই দিন ফোন করে জানাইলো ল্যাবেডি আইসিইউ থেকে যে স্যার কোভিড নিউমোনিয়া নিয়ে ভর্তি, আমরা তো স্যার থাইরয়েড ফাংশন টেস্ট করছি, এখানে তো স্যার প্রবলেম। তো FT4 লোয়ার সাইডে, FT3 কমে গেছে, TSS কমে গেছে। আমি বললাম তুমি কোভিড নিউমোনিয়ার চিকিৎসা করো, থাইরয়েড ফাংশন নিয়ে তোমার টেনশনের কোনোই কারণ নাই, রোগী কোভিড থেকে ভালো হয়ে যাও, 1 মাস পর থাইরয়েড ফাংশন টেস্ট করে আমার সাথে এসে দেখা করতে বলি। সুতরাং ডায়াগনোসিস হলো সিক থাইরয়েড সিনড্রোম, আমরা থাইরয়েড ফাংশন টেস্ট শুড বি রিপিটেড আফটার রিকভারি। সুতরাং 5টা কেস আমি যেটা দেখালাম, আমি যেসব কেসগুলো দিলাম সবগুলো প্র্যাকটিক্যাল কেস, যেগুলো আমার কাছে আসছে মানে আপনার কাছেও আসবে, একই কেস আসবে। ওকে, সুতরাং আমরা এখন আমাদের প্রেজেন্টেশন প্রায় শেষ, আমরা এখন চলে যাব কুইজ। তো কুইজে আমাদের দেয়ার ইজ এ বুক রিটেন বাই মি, পাবলিশড বাই জয়পি। আজকে ইনসেপ্টা সৌজন্যে সর্বোচ্চ 5 জনকে দেয়া হবে যারা সঠিক উত্তর দিবেন। আমি একটু নিয়মটা বলে নিই, তারপর স্লাইডে 5টা কোশ্চেন আমি দেখাবো আপনাদের। আপনার কাজ হলো চ্যাট বক্সে শুধু আনসারগুলো লিখবেন, যেমন টক্সিক মাল্টিনিউক্লিয়ার গয়টার সেকেন্ড একটা ডিফাইন্ড কোশ্চেন, সেটা আনসার ধরেন TSS, কমা দিয়ে 5টা কোশ্চেন লিখবেন, তারপর কমা দিয়ে আপনার নাম, আপনার ফোন নাম্বার। আমি আবার বলছি, আমার নেক্সট স্লাইডে 5টা কোশ্চেন দেখাবো, আপনি চ্যাট বক্সে শুধু আনসারগুলো লিখবেন। আপনি আনসার টু কোশ্চেন নাম্বার 1 এরকম লম্বা করার দরকার নেই, শুধু আনসারটা লিখবেন, কমা দিয়ে লিখবেন। টক্সিক মাল্টিনিউক্লিয়ার গয়টার, TSS এরকম যেটাই হয় কমা দিয়ে লিখবেন। 5টা আনসার লেখার পরে আপনি আপনার নাম কমা দিয়ে আপনার ফোন নাম্বার লিখবেন। হ্যাঁ, শরীফ এখানে আছে, আমি তাকে রিকোয়েস্ট করবো, আপনি হচ্ছেন এটার জাজ, আপনি ওই চ্যাট বক্সে খেয়াল করবেন কার কোশ্চেন, আমি হচ্ছে আনসারগুলো এখানে দেখায় দেবো আপনাকে। ঠিক আছে, বেস্ট অফ লাক, লেটস গো ফর কুইজ। ফার্স্ট কোশ্চেন, এক্সোপথ্যালমাস ইজ এ ফিচার্স অফ গ্যাস ডিজিজ অফ টক্সিক মাল্টিনিউক্লিয়ার গয়টার। হ্যাঁ, আনসার লিখেন, কমা দেন। থাইরয়েড ডার্মোপ্যাথি অথবা পিটিবিয়াল মিক্সিডেমা, আমরা ইতিমধ্যে বলছি গ্যাস ডিজিজের একটা কমন ফিচার, সেটাকে কি দিয়ে চিকিৎসা করবেন? লোকাল স্টেরয়েড দিবেন না লোকাল অ্যান্টিবায়োটিক দিবেন? নাম্বার 2। নাম্বার 3, একটা থাইরোটক্সিকোসিসের কজ লিখেন যেখানে পেশেন্টের শর্ট পেইন হবে এবং ফিভার থাকবে। অ্যামিনুরিয়া কোথায় হবে? হাইপারথাইরয়েডিজম না হাইপোথাইরয়েডিজম? এবং একটা পেশেন্ট কার্বিমাজল আপনার কাছে গলা ব্যথা জ্বর নিয়ে আসলো, আমরা কোনো অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে কিনা কার্বিমাজল থেকে, আমরা কোনো একটা ব্লাড ইনভেস্টিগেশন করতে চাই। সুতরাং আপনার আনসার দিতে থাকেন, আমি আপনাদের 1টা মিনিট সময় দিই। আপনি এক্সোপথ্যালমোসিস, গ্যাপস অথবা টক্সিক স্যার 1 মিনিট একটু বলি, সেটা হচ্ছে ওই সবাই মনে একটু বুঝে নাই, আপনারা এখনই মানে আনসারে এয়ার টিক দিবেন না, সবগুলা নিয়ে লিখে তারপরে একসাথে দিবেন। হ্যাঁ, আপনার সব, আপনি একটা কমেন্টস করবেন, কিন্তু সিঙ্গেল কমেন্টস করবেন। সবাই কমেন্ট করা শুরু করছে, তো আমার মনে হয় যে যারা লিখতেছেন তারা আবার ইয়া করেন,
মানে কমেন্ট করে মানে কমা দিয়ে আবার পরের আনসার না লিখে আমি একসাথে আমি 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 এখানে যেভাবে বললাম 5টা আনসার একসাথে লিখবেন, কমা জি, জি। দিবেন, আপনার নাম লিখবেন, আপনার ফোন নম্বর লিখবেন, একটা অনেকে কমেন্টস হবে বুঝে আপনার নাই তো, পক্ষ থেকে। এখন থেকে আপনারা শুরু করেন সবাই স্যারের এই হ্যাঁ, অনুযায়ী। সমস্যা নাই, আপনারা যা আগে দিচ্ছেন এখন থেকে আবার শুরু করেন, আমি আপনাদের 2টা মিনিট সময় দেই। আপনি শুধু কমা কমা দিয়ে উত্তরগুলো লিখবেন, এবং শেষ পরে কমা মোবাইল দেওয়ার নাম্বার পর সহ লিখবেন। হ্যাঁ, আপনার নাম লিখবেন, আপনার মোবাইল নাম্বার লিখবেন। জি। শরীফ আপনি দেখবেন এক হচ্ছে যে 5জন প্রথম সঠিক উত্তর দেবে, আমরা যা পড়াইছি সেখান থেকে কোশ্চেন করছি। কেউ কেউ আছে 3টা 4টা দিচ্ছেন, সবগুলা দিয়েন, হ্যাঁ সবগুলা না দিয়ে আসলে হবে না। এবং এটা এফসিপিএস এর মতো ইনস্ট্যান্ট রেজাল্ট ঘোষণা হবে, আমাদের অ্যাডমিন শরীফ সে রেজাল্ট ঘোষণা করবে এবং আপনাদের ভ্যাকসিন ইনসেপ্টার সৌজন্যে আপনাদের কাছে বই পৌঁছে দিয়ে আসবে। আমার মনে হয় লটস অফ আনসার আমরা পেয়ে গেছি, আমরা ইতিমধ্যে 5জন পেয়ে যাব। আমি যদি একটু আনসারগুলো আপনাদের দেখাই। এখন থেকে আর কেউ আনসার দিয়ে না, যেহেতু স্যার ইয়া করে দিয়েছে এখন থেকে। না 5টা আমার মনে হয় অনেকেই সঠিক উত্তর দিয়েছে, আমার মনে হয় হ্যাঁ, 5জন। আপনি শুধু কোন 5জন প্রথম তাদের নামটা একটু আপনি নোট করে রাখেন, অথবা মোবাইলে একটা ছবি তুলে রাখেন, অথবা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, তো আমরা স্যার ঘোষণা দিয়ে দিই। হ্যাঁ ওকে। তো আনসার যদি দেখি, এক্সোথেলমোসিস যে ফিচারস অফ গ্যাপ স্টেজ, আমি ইতিমধ্যে বলেছি গ্যাপ স্টেজের 4টা ফিচার। একটা হচ্ছে থাইরোটক্সিকোসিস হবে, ডিফিউজ কয়টা হবে, এক্সোথেলমোসিস হবে, আর হচ্ছে পিটিবিয়াল মিক্সিডেমা। সুতরাং ইসে ফিচারস অফ গ্যাপ স্টেজেস। পিটিবিয়াল মিক্সিডেমা আমি বলেছি পিওডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স থাকবে, এটা গ্যাপ স্টেজের একটা ফিচার যেটা শিনে হয়, লোকাল স্টেরয়েড দিয়ে চিকিৎসা করতে হবে। গলা ব্যথা জ্বর নিয়ে আসে, অবশ্যই থাইরোটক্সিকোসিসে আপনি সাবএকুয়াইটিস সন্দেহ করবেন। এমিনোইয়া হবে আপনার অবশ্যই হাইপারথাইরয়েডিজমে, হাইপোথাইরয়েডিজমে মেনোরেজিয়া হবে। পেশেন্ট কালবিমাজল খাচ্ছে, গলা ব্যথা জ্বর নিয়ে আসছে, আপনি অবশ্যই একটা সিবিসি করবেন, গ্রানুলোসাইটোসিস হচ্ছে কিনা। তো আমরা চেষ্টা করব, আজকে তো হচ্ছে রোববার, আমরা চেষ্টা করব। অনেকগুলো প্রশ্ন ছিল, ওগুলো কি মানে একটু আনসার করতে দিবেন? আমার প্রেজেন্টেশনে পড়ি, আমি সবগুলো কোশ্চেন আনসার করব। প্রেজেন্টেশন পড়িটা ওপেন করে দেব, তো সবাই চাইলে নিজেও কোশ্চেন করতে পারবে। আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে হাইপোথাইরয়েডিজমে একটা ক্লাস নিয়ে জন্য, আগামী রোববারই নেওয়ার চেষ্টা করব। এটা আপনি হচ্ছে কেএনসি অনলাইন ইউনিভার্সিটিতে ওখানে পোস্ট দেওয়া থাকবে, আপনারা ফলো করতে পারবেন। এবং স্পেশালি মিস্টার শরীফউদ্দিনকে ধন্যবাদ, ডাক্তার শরীফউদ্দিন, অবশ্যই তার পরিশ্রমের জন্য আজকে এই প্রোগ্রাম। ইনসেপ্টাকে ধন্যবাদ, আমাদের অনেক মিস্টার ডাক্তার তাবাসসুম হুদা আমাদের সাথে আছেন। ইনসেপ্টাকে যখনই কোনো সায়েন্টিফিক প্রোগ্রাম করতে বলছি, ইনসেপ্টা বলছে স্যার আমরা রাজি, পরে আগে বলছে রাজি, পরে শুনছে যে স্যার কিসের প্রোগ্রাম। সুতরাং ইনসেপ্টাকে অবশ্যই ধন্যবাদ। আমরা চেষ্টা করবো কমপক্ষে 5টা প্রোগ্রাম কন্টিনিউ করার জন্য ইনসেপ্টের সৌজন্যে। বাসায় থাকেন, স্টে সেফ, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। থ্যাংক ইউ। তাহলে আমরা কোশ্চেনগুলো একটু নিব সবার এর থেকে, আমরা এই ভিডিওটি কোশ্চেন দিব, স্যার কোশ্চেনগুলো একটু নেই। আপনারা এই আনমিউট হয়ে কোশ্চেনগুলো স্যারকে করুন, আর ফেসবুকে আমাদের অনেকগুলো কোশ্চেন আসছে, সেগুলো আমরা একটু করব। আচ্ছা, আমি তাহলে একটু সবাইকে আনমিউট করার সুযোগ দিয়ে দিচ্ছি, আপনারা নিজে আনমিউট করে সরাসরি কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, এখন আপনারা আনমিউট হতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম, প্লিজ স্যার বলছিলাম যে আমরা স্টার্টিং ডোজ শুরু করব, FT4 লেভেলের সাথে কিভাবে সম্পর্কিত? আচ্ছা, ভেরি গুড। মানে আপনি জিজ্ঞেস করছেন যে আমরা যে কালবিমাজল 40 to 60 মিলিগ্রাম আমি ডোজ দেখালাম, স্টার্টিং এ FT4 FT3 দেখে কিভাবে আপনি ডোজটা ঠিক করবেন, এটাই তো আপনার প্রশ্ন? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা সাধারণত 45 দিয়ে শুরু করি, 3-3-3, পেশেন্টরা কমপ্লেইন বেটার হয়। কিন্তু কিছু পেশেন্ট আমরা পাই, ধরেন হচ্ছে খুব হাই হার্ট রেট, খুব বেশি। অনেক পেশেন্ট জন্মদিন, একটা পেশেন্ট আমি দেখলাম 1 মাস আগে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, সো হ্যাঁ হার্ট রেট 162, তো ওই পেশেন্টে আমি 60 মিলিগ্রাম করে শুরু করছি। সাধারণত 40 to 45 আমরা সাধারণত 45 দিয়ে শুরু করি সাধারণত। কিন্তু খুব বেশি যদি দেখেন হার্ট রেট 130 এ বেশি, পেশেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা মাল্টিপল একটোপিক হচ্ছে,
বা পেশেন্ট একদম ইনটলারেবল, টলারেট করতে পারছে না, তখন আপনি চাইলে 444 মানে 60 মিলিগ্রাম করেও আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার কোন পেশেন্ট থাইরোটক্সিকোসিস পেশেন্টের স্যার হচ্ছে যদি সাথে ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে সেক্ষেত্রে স্যার প্যালপিটেশনটা করার জন্য আমরা ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করছে। থাইরোটক্সিকোসিস পেশেন্ট যেহেতু পালপিটেশন একটা মেজর কমপ্লেন, আমরা সাধারণত বিটা ব্লকার বা এন্টিভার দিয়ে থাকি। তো যেসব পেশেন্ট আপনি দেখবেন যে এরকম ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে তাদেরকে আপনি কার্ডিজেম দিবেন। অনেক সময় আমরা হাইপারটেনশন যদি থাকে আমরা সিলেক্টিভ বিটা ব্লকার বিসোপ্রোল জাতীয় ওষুধ দিই, কিন্তু যদি অ্যাজমা থাকে আমরা সাধারণত কার্ডিজেম জাতীয় মেডিকেশন দিই খুব অল্প ডোজে। আপনি দেখবেন যে ওই ডিলটিজেম পাওয়া যায় 30 মিলিগ্রাম করে 3 বেলা, এটা আপনি ইউজ করতে পারেন। কার্ডিজেম মানে কার্ডিজেম বা রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেগুলো সাধারণত আমরা সেগুলো ইউজ করি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ প্লিজ। তো হচ্ছে হোয়াট আর দ্য কি পয়েন্ট টু আইডেন্টিফাই দ্য হাইপারথাইরয়েড পেশেন্ট উইদাউট ইনভেস্টিগেশন? আচ্ছা, এক হচ্ছে হাইপারথাইরয়েড পেশেন্ট উইদাউট ইনভেস্টিগেশন। আমি যে সিম্পটম আমি সাইন দিলাম, পেশেন্ট পালপিটেশন নিয়ে আসবে, পেশেন্ট ওয়েট লস নিয়ে আসবে, পেশেন্টের ট্রেমর থাকবে, পেশেন্টের এক্সোথ্যালমোসিস অথবা থাইরয়েড এনলার্জমেন্ট থাকতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, হাইপারথাইরয়েডের সিম্পটম কিন্তু অনেক সময় পেশেন্টের অ্যাংজাইটি নিউরোসিসের সিম্পটমের সাথে অনেক সময় একদম একই রকম, পালপিটেশন, সোয়েটিং, রেস্টলেসনেস এগুলো নিয়ে আপনার কাছে আসবে। সুতরাং সেই জন্য উইদাউট ইনভেস্টিগেশন কখনো থাইরোটক্সিকোসিসের চিকিৎসা অবশ্যই করবেন না, কারণ there are lots of depression, anxiety neurosis, pheochromocytoma, there are lots of other postmenopausal syndrome, diabetic patient on anti-diabetic medication developing hypoglycemia, ওইসব পেশেন্টও কিন্তু এরকম পালপিটেশন, সোয়েটিং নিয়ে আসতে পারে। সুতরাং সেই আপনি ইনভেস্টিগেশন ছাড়া কখনোই চিকিৎসা করবেন না। একটা কোশ্চেন একজন চ্যাট বক্সে দিয়েছে, হাউ টু ডায়াগনোজ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম এন্ড ট্রিটমেন্ট প্ল্যান। আমরা নেক্সট ক্লাসে সেটা ডিসকাস করব। থ্যাংক ইউ স্যার একটা ছিল মানে ওইটা আগের কোশ্চেনের সাথে একটু সম্পর্ক ছিল, সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ এ পেশেন্ট উইথ হাই টিএসএইচ লেভেল ইন এ লো ফ্যাসিলিটি সেটিং। আচ্ছা, হাই টিএসএইচ যদি থাকে, হাই টিএসএইচ যদি হয় সেটা হাইপোথাইরয়েডিজম। আমরা নেক্সট ক্লাসে বলবো হাইপোথাইরয়েডিজমটা, আজকে মানে এটা বলতে চাচ্ছি না হাইপোথাইরয়েডিজম, যেহেতু আমরা আরেকটা ক্লাস নেব। একটা কোশ্চেন ছিল স্যার, হাউ কারেক্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইন হাইপারথাইরয়েড পেশেন্ট বলছেন। আচ্ছা, হাইপারথাইরয়েড পেশেন্ট যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে আসে, আপনাকে প্রথমেই এমন কোনো মেডিকেশন যোগ করতে হবে যেটা কোনো রেট লিমিটিং, যেমন আমরা যেমন হচ্ছে বিটা ব্লকার বললাম, রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। অনেক পেশেন্টে আমরা এমআইডার্নও ইউজ করি, এবং একদম পেশেন্ট যদি শকে থাকে অনেক সময় ওই ডিসি শকও দেওয়া হয়। কিন্তু সাধারণত দেখা যায় আমরা যদি কোনো পেশেন্ট যদি অ্যাকিউট ইমার্জেন্সি না হয়, আপনি অ্যান্টি থাইরয়েড মেডিকেশন কন্টিনিউ করলেই পেশেন্ট দেখবেন যে টেকিকার্ডিয়া বা অন্য যেসব কার্ডিয়াক সিম্পটম সেগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করে যায়। থ্যাংক ইউ। স্যার একটা কোশ্চেন ছিল, হোয়েন টু স্টপ অ্যান্টিথাইরয়েড ড্রাগ ফর রেডিও আয়োডিন থেরাপি? আচ্ছা, সাধারণত আমরা বন্ধ করার পর সাধারণত আমরা 1 থেকে 2 সপ্তাহ পর আমরা রেডিও আয়োডিন দিই। সাধারণত 1 থেকে 2 সপ্তাহ পর আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগ বন্ধ করি, তারপর আমরা রেডিও আয়োডিন দিই। আগে প্রিপেয়ার করি, কিন্তু পেশেন্টকে আগে অবশ্যই কাউন্সেলিং করে নিতে হবে যে আপনার দেয়ার ইজ এ চান্স অফ ডেভেলপমেন্ট অফ হাইপোথাইরয়েডিজম। আদারওয়াইজ পেশেন্ট বলবে যে স্যার আপনি রেডিও আয়োডিন দিয়ে ঘটনা শেষ, কিন্তু ঘটনা তো আবার নতুন করে শুরু হয়। সুতরাং রেডিও আয়োডিন দিয়ে আগে অবশ্যই পেশেন্টকে কাউন্সেলিং করে নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। স্যার বলছিল ট্রিটমেন্ট প্রোটোকল অফ প্রেগন্যান্সি ইন হাইপারথাইরয়েড অ্যাজ প্রোফাইল থাইরোইডোসিল ইজ নট ইজিলি অ্যাভেলেবল। আমি শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, ট্রিটমেন্ট প্রোটোকল, হ্যাঁ ট্রিটমেন্ট প্রোটোকল অফ প্রেগন্যান্সি ইন হাইপারথাইরয়েডিজম অ্যাজ প্রোফাইল থাইরোইডোসিল ইজ নট ইজিলি অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি, স্পেশালি ইন পেরিফেরি। হ্যাঁ, থ্যাংক ইউ। পেরিফেরি না, সেন্টারেও নাই, ঢাকা শহরেও নাই। প্রোপাইল থাইরোসিল আমাদের দেশে কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানি বানায় না। তো গাইডলাইন্স হচ্ছে প্রোপাইল থাইরোসিল দিবেন প্রেগন্যান্সির প্রথম 12 থেকে 16 সপ্তাহ, তারপর থেকে আপনি কার্বিমাজল দিবেন। কিন্তু আমাদের দেশে যেহেতু প্রোপাইল থাইরোসিল পাওয়া যায় না এবং কার্বিমাজল দিয়ে অ্যাপ্লাসিয়া কিউটিস ইজ এক্সট্রিমলি রেয়ার, আপনি কার্বিমাজল ইউজ করবেন। আমরাও কার্বিমাজল ইউজ করছি, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ সো মাচ। What is the treatment for drug-induced palpitation, and for how long patient have to take beta blocker for? আচ্ছা, ড্রাগ ইনডিউসড পালপিটেশন বলতে আসলে ঠিক কি বুঝাইতে চাইছে? অনেক সময় কোনো মেডিকেশনের জন্য হয়তো হয়, অবশ্যই আপনাকে ওই ড্রাগ বন্ধ করতে হবে। আর থাইরোটক্সিকোসিসের সাথে যে পালপিটেশন আমরা সাধারণত আমি দেখাইছি বিটা ব্লকার, আপনি 10 to 40 মিলিগ্রাম দিনে 4 থেকে 8 বার, 4 থেকে 6 বার আপনি ইউজ করতে পারেন। সাধারণত আমরা 160 মিলিগ্রাম পর্যন্ত ইউজ করি। সাধারণত এত হাই ডোজে দরকার হয় না।
সর্বোচ্চ আমরা ইনডেভার 40 মিলিগ্রাম 3 বেলা 3টা পর্যন্ত আমরা ইউজ করছি। থ্যাংক ইউ সো মাচ। স্যার একটা কোশ্চেন ছিল, মানে একজন ওনার হয়তো কোনো পেশেন্টের প্রোফাইলটা দিতে, সেটা হচ্ছে এজ 17, টিএসএস 129.29, আর কোলেস্টেরল হচ্ছে 165 মিলিগ্রাম পার ডিএল, বিপি 130/95। এজ 17, টিএসএস 129, টিএসএস কত বলেন? টিএসএস আচ্ছা 129। আচ্ছা ঠিক আছে, আমরা আগামী ক্লাসে সেটা নিয়ে ডিসকাস করব। তবু একটু বলে নিই, সেটা হচ্ছে টিএসএস যদি মোর দেন 100 হয় তার মানে হাইপোথাইরয়েডিজম তো সন্দেহ, এটা গ্রস হাইপোথাইরয়েডিজম। তো এখানে আপনি অবশ্যই লিভোথাইরক্সিন শুরু করতে হবে, যেটা থাইরক্স নামে পাওয়া যায়। একটা ইনফরমেশন আপনাদের দিই, হাইপোথাইরয়েড ইজ এ কজ অফ সেকেন্ডারি হাইপারকোলেস্টেরমিয়া। হাইপোথাইরয়েড পেশেন্টের কোলেস্টেরল বেশি থাকে। কোলেস্টেরলের জন্য আমরা লিপিড লয়িং মেডিকেশন অ্যাটোভাস্টাটিন ইউজ করি না। আপনি হাইপোথাইরয়েড কারেক্ট করলে কোলেস্টেরল অটোমেটিক কমে আসবে। কারণ হচ্ছে কোলেস্টেরল ইউজ করলেও মায়োপ্যাথি হতে পারে, হাইপোথাইরয়েডেও মায়োপ্যাথি হতে পারে। সুতরাং হাইপোথাইরয়েডের পেশেন্ট কোলেস্টেরল বেশি, আপনি অ্যাটোভাস্টাটিন ইউজ করলে মায়োপ্যাথি হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। সুতরাং হাইপোথাইরয়েডের পেশেন্ট আপনি থাইরক্স দিয়ে চিকিৎসা করবেন, কোলেস্টেরল অটোমেটিক কমে আসবে। থ্যাংক ইউ। স্যার আর অনেকগুলো কোশ্চেন ছিল কিন্তু আসলে আনসার চলে আসছে, মানে আপনার হ্যাঁ আমরা ডিরেক্ট কিছু কোশ্চেন নেই। হ্যাঁ জি প্লিজ। জি আমি ডক্টর শরীফ বলছিলাম। আমি একটা জাস্ট সিম্পল কোশ্চেন করবো, সেটা হচ্ছে যে যেটা বলেন যে হাইপোথাইরয়েডে বা হাইপোথাইরয়েড এদের পেশেন্টে হাইপারটেনশন এন্ড ডায়াবেটিস থাকতে পারে, যদি দয়া করে বলবেন যে এদের আসলে নন ডায়াবেটিক পেশেন্ট তাই না, এদের আসলে লেভেল অফ হাইপোগ্লাইসেমিয়া কত ধরবো, একে 3 নাকি 3 কম, একটু মেহেরবানি করে বললেন, ধন্যবাদ। না আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। সেটা হচ্ছে এক হচ্ছে আমি ইতিমধ্যেই বলেছি থাইরোটক্সিকোসিস এবং হাইপোথাইরয়েডিজম বোথ আর কজ অফ সেকেন্ডারি ডায়াবেটিস এন্ড সেকেন্ডারি হাইপারটেনশন। আপনি ওই পেশেন্টের ডায়াবেটিস হলে হাইপোগ্লাইসেমিয়া কাট অফ লেভেল কত ধরবেন সেটাই জানতে চাচ্ছেন? জি জি জি। আচ্ছা, হাইপোগ্লাইসেমিয়ার জন্য ইরেসপেক্টিভ অফ কজ অফ হাইপোগ্লাইসেমিয়া আমরা হাইপোগ্লাইসেমিয়া কাট অফ ধরি 3.9 মিলিমোল পার লিটার। এটা কজের উপর ডিপেন্ডেন্ট, যে টাইপ 1 এই ক্ষেত্রে যে ডায়াবেটিস হয় হাইপোথাইরয়েডিজম অথবা হাইপোথাইরয়েডিজম, সেটাকে আমরা সেকেন্ডারি ডায়াবেটিস বলছি। ডায়াবেটিস আপনারা জানেন 4 ধরনের ডায়াবেটিস, টাইপ 1, টাইপ 2, তারপর হচ্ছে সেকেন্ডারি টু আদার স্পেসিফিক কজ এবং জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। হাইপোগ্লাইসেমিয়া কাট অফ সবগুলোর ক্ষেত্রে সমান, কজ ভিত্তিক আলাদা না, সেটা হচ্ছে 3.9 মিলিমোল পার লিটার। থ্যাংক ইউ সো মাচ। ডায়াবেটিক পেশেন্ট হলো কি সেম কাট অফ পয়েন্ট? মানে এই ক্ষেত্রে যে ডায়াবেটিস হচ্ছে সেটা তো সেকেন্ডারি ডায়াবেটিসের একটা কজ হচ্ছে থাইরয়েড এবং হাইপোথাইরয়েডিজম। হাইপোগ্লাইসেমিয়া কাট অফ লেভেল সেম সবার জন্য, সেটা হচ্ছে 3.9। আসসালামু আলাইকুম। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে আমরা 6 থেকে 8 আচ্ছা একটা মিনিট এই প্রশ্নটা একটু উত্তর দিয়ে নিই। একজন জিজ্ঞেস করছে যে সেকেন্ডারি যে ডায়াবেটিস হয় সেটা আমরা কিভাবে ম্যানেজ করব। সাধারণত ডায়াবেটিস যদি খুব বেশি যদি না হয়, আমি অনেক সময় দেখছি পেশেন্ট ডায়াবেটিস নিয়ে আসছে হয়তো 7-8, আমি পেশেন্টে বলি যে আপনি 6 সপ্তাহ পর আবার ডায়াবেটিস পরীক্ষা করে নিয়ে আসবেন। যদি মার্জিনাল হয় সাধারণত আমরা কোনো চিকিৎসা দেই না, থাইরোটক্সিকোসিস কারেকশন করে এটা ইমপ্রুভ করে যায়। কিন্তু সুগার যদি খুব বেশি থাকে তাহলে আপনাকে অবশ্যই একটু মানে মেডিকেশন অ্যাড করতে হবে। কিন্তু একটা জিনিস একটু খেয়াল করবেন, এক হচ্ছে যেহেতু পেশেন্ট ওয়েট লস নিয়ে আসে, মেটফর্মিন যদিও ফার্স্ট লাইন মেডিকেশন, তবুও সেগুলো একটু ইউজ করতে একটু বেশি পছন্দ করি। আরেকজন জিজ্ঞেস করছেন 6 থেকে 8 সপ্তাহ পর পেশেন্ট যখন FT4 FT3 TSS করে আমার কাছে আসলো, আমি ডোজ যে কমাবো সেটা প্রটোকল হচ্ছে আপনি কি পেশেন্টের সিমটম এবং ব্লাড রিপোর্ট এই দুইটা দেখে আপনি 5 অথবা 20 মিলিগ্রাম শুরু করবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, 6 সপ্তাহ পর পেশেন্ট টেস্ট করে নিয়ে আসলো, তখনও আপনি দেখবেন যে পেশেন্টে তখনও হাইপারথাইরয়েড আছে, যাতে আপনাকে তখনও হয়তো কন্টিনিউ করতে হবে সেম ডোজে। থ্যাংক ইউ। হ্যাঁ প্লিজ একজন কোশ্চেন। আসসালামু আলাইকুম স্যার, FT4 FT3 নরমাল লেভেল থেকে কত বেশি হলে আমরা ড্রাগ ট্রিটমেন্টে যাব, এবং নরমাল রেঞ্জ থেকে যদি সামান্য একটু বেশি হয় তাহলেও কি আমরা 3 করে শুরু করব, মানে 45 মিলিগ্রাম করে শুরু করব, নাকি ডোজের তখন কম বাড়া হবে? আবার বলেন প্লিজ। স্যার FT4 FT3 লেভেল নরমাল লেভেল থেকে কত বেশি হলে আমরা হাইপারথাইরয়েডিজম হিসেবে ট্রিটমেন্টটা শুরু করব, এবং নরমাল লেভেল থেকে যদি সামান্য আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। আমরা সাধারণত FT4 FT3 লেভেল দেখেই আসলে ট্রিটমেন্টটা শুরু করি, কারণ আমি যদিও বলছি 40 to 60 মিলিগ্রাম, আমরা একদম কিছু অল্প ডোজে চিকিৎসা করি, তাও কিন্তু সত্য অনেক পেশেন্ট পাই আমরা FT4 FT3 একদম মার্জিনালি এলিভেটেড, তাদেরকে আমরা অনেক সময় কিন্তু 20 মিলিগ্রাম 30 মিলিগ্রাম করেও শুরু করি। সুতরাং আপনি কিন্তু অনেক সময় অল্প ডোজেও শুরু করতে পারেন। কিন্তু আপনি যদি দেখেন সাধারণত থাইরোটক্সিকোসিসের যা টিপিক্যাল সিমটম নিয়ে আসে আপনার কাছে,
দেখবেন যে FT4 FT3 কমপক্ষে 1.5 গুণ 2 গুণ বেশি, টিএসএস খুব সাবটেস্ট। 40 থেকে 60 মিলিগ্রাম আপনি যে কোনোটা দিয়ে শুরু করতে পারেন। আমরা যাদের টেকিকার্ডিয়া খুব বেশি থাকে অনেক সময় 60 মিলিগ্রাম করে শুরু করি, আদারওয়াইজ সাধারণত 45 দিয়ে শুরু করি, কারণ 3-3-3 হলে পেশেন্টরা এক হচ্ছে মনে রাখাও একটু সুবিধা, কমপ্লায়েন্টটা একটু বেটার হয় আমার অবজারভেশন। থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন স্যার, প্রেগন্যান্সিতে কি ডোজটা একই রকম থাকবে হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্টে? আচ্ছা, প্রেগন্যান্সিতে হ্যাঁ জি স্যার, আবার বলেন। প্রেগন্যান্সিতে কি হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্টে ট্যাবলেট কার্বিজলের ডোজটা কি স্যার একই থাকবে? সম্ভবত কানেকশন একটু প্রবলেম। আবার বলেন প্লিজ স্যার। বলতেছি যে প্রেগন্যান্সিতে প্রেগন্যান্সিতে আমাদের কার্বিমাজলের ডোজটা কি সেম থাকবে কিনা নরমাল পেশেন্টের? নরমাল। থ্যাংক ইউ সো মাচ। এক হচ্ছে প্রেগন্যান্সিতে নতুন করে থাইরোটক্সিকোসিস ডায়াগনোসিস করে কার্বিমাজল দেওয়ার সময় 100 বার চিন্তা করবেন, এটা আপনি দিবেনই না, অবশ্যই একজন কাছে পাঠিয়ে দিবেন, এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠিয়ে দিবেন। স্টেশনাল ট্রানজিয়েন্ট থাইরোটক্সিকোসিস যে ক্ষেত্রে আপনি মিস ডায়াগনোসিস হওয়ার একটা সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিই না, নাম্বার 1। নাম্বার 2, কোনো পেশেন্ট কার্বিমাজল পাচ্ছে, তারপর আমরা সাধারণত বলি যে কার্বিমাজল একটু আপনি ইউথাইরয়েড হন, তারপর কনসিভ করার চেষ্টা করেন, কিন্তু রোগীরা পাবেন যে স্যার কার্বিমাজল দেওয়ার পর আমার প্রেগন্যান্সি হয়ে গেছে। তো সেসব ক্ষেত্রে সাধারণত আমরা ব্লাড লেভেলটা দেখেই আসলে ডোজটা ডিটারমাইন করি সাধারণত। থ্যাংক ইউ স্যার। যিনি আগে থেকে থাইরয়েড ড্রাগ পাচ্ছেন, তিনি যদি প্রেগন্যান্সি হয়ে যায়, তার ক্ষেত্রে স্যার ডোজটা কেমন হবে? তার ক্ষেত্রে আমরা হচ্ছে FT4 FT3 টিএসএস করব, টিএসএস করে তার রিপোর্ট দেখে তারপর আমরা ডোজটা অ্যাডজাস্ট করি সাধারণত। থ্যাংক ইউ। একজন জিজ্ঞেস করছেন কার্বিমাজল চলে যেতে হবে, তো আমি আবার আগেও বলেছি যে সার্জারিতে যাওয়ার আগে আমরা সাধারণত পেশেন্টকে ইউথাইরয়েড করে নিতে পছন্দ করি। তো কার্বিমাজল যেহেতু দিতে পারছি না, আমার এখানে দেওয়ার উপায় কি? আমরা স্যাচুরেটেড সলিউশন অফ পটাশিয়াম আয়োডাইড SSKI বলি, এটা আমরা ইউজ করি। গুলিস্তানে ভাম এন্ড কোম্পানি ওরা SSKI পাঠায়, রোগীরা ওরা বানায় দেয়। আমরা অনেক সময় SSKI দিয়ে পেশেন্টকে ইউথাইরয়েডে নিয়ে এসে তারপর অপারেশন করি। থ্যাংক ইউ স্যার। এখানে একটা কোশ্চেন কয়েকজন করছে, সেটা হচ্ছে মানে ডোজ রিডাকশন যে আমরা করব 6 সপ্তাহ পরে, সেটার প্রোটোকলটা? হ্যাঁ 6 সপ্তাহ পরে যে ডোজ রিডাকশন আমরা করব, এটার প্রোটোকল কি হবে? মানে কি বলছেন? জি স্যার, শোনা যাচ্ছে না? শরীফ আবার বলেন, শুনতে পাইনি স্যার। একজন প্রশ্ন করছে, সেটা হচ্ছে 6 সপ্তাহ পর থেকে যে আমরা ডোজ রিডাকশন করব, তার প্রোটোকলটা কেমন হবে, মানে কিভাবে করে আমরা কমাবো? মানে ডোজ রিডাকশনটা কিভাবে করব? জি স্যার। আচ্ছা, এক হচ্ছে ডোজ রিডাকশন। আপনি যদি দেখেন, আমি আগেই বলেছি, কোনো পেশেন্ট থাইরোটক্সিকোসিস নিয়ে আসে, আপনি FT4 FT3 বেশি পাবেন, টিএসএস কম পাবেন, আপনি কার্বিমাজল শুরু করবেন, FT4 FT3 নরমালি আসবে, টিএসএসটা নরমাল হতে একটু সময় লাগে। সুতরাং প্রথম দিকে আপনি FT4 FT3 দেখেই ডিসিশন নেবেন। সাধারণত FT4 FT3 নরমাল চলে আসছে, আমরা 5 থেকে 20 মিলিগ্রামে চলে আসি, এটা হচ্ছে সাধারণ কথা। কিন্তু আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন, দেখবেন যে পেশেন্ট 6 সপ্তাহ পর দেখবেন যে হয়তো একদম স্বাভাবিক আসে নাই, তখন আমরা পেশেন্টদের বলি আপনি আরো 4 সপ্তাহ পরে আবার টেস্ট করে আমাদের সাথে এসে দেখা করেন। যখনই আপনি FT4 FT3 দেখবেন যে নরমালের মধ্যে আসছে, তখনই আপনি 5 থেকে 20 মিলিগ্রাম। তো অনেক সময় এক হচ্ছে পেশেন্ট কতদিন পর আমার কাছে আসতে পারবে, যেমন অনেক পেশেন্ট আসে বরিশাল থেকে, বলে যে স্যার আমি কিন্তু 1 মাস পরে কিন্তু আর আসতে পারবো না। তো সেই সব ক্ষেত্রে আমরা ডোজটা একটু কমায় দিই, কারণ পেশেন্ট আবার হাইপো যাতে না হয়ে যায়। সুতরাং আপনি এক হচ্ছে ব্লাড পেশেন্টে আপনার কাছে আসতে পারবে কিনা, পেশেন্ট যাতে হাইপোথাইরয়েড না হয়, এবং হচ্ছে পেশেন্টের ব্লাড রিপোর্ট এবং পেশেন্টের ক্লিনিক্যাল সিমটম, 4টা অ্যাসেস করেই আপনি 5 অথবা 20 মিলিগ্রাম করে আপনাকে মানে দিতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম কিভাবে ডায়াগনোসিস করব, কিভাবে ট্রিটমেন্ট করব। আমি আগেই বলছি, আগামী সপ্তাহে আমরা হাইপোথাইরয়েডিজম নিয়ে ক্লাস দেব। স্যার, আমরা একটা শেষ কোশ্চেন নিই, অনেক সময় তার আপনার নিতে, সেটা হচ্ছে হাউ লং ক্যান টিএসএস বি ইন সিক থাইরয়েড সিনড্রোম, when should we suspect that this might not be sick thyroid syndrome? ভেরি গুড, অত্যন্ত চমৎকার কোশ্চেন। যেমন আমি সিনারিও বলি, তাই আপনি বুঝতে পারবেন। যেমন আমাকে আইসিইউ থেকে প্রায় কল দেয় যে সাব পেশেন্টের টিএসএস কম এবং FT3 কম, FT4 নরমাল অথবা একটু লোয়ার সাইডে। আমি জিজ্ঞেস করি রোগী ভর্তি হয়েছে কিসের জন্য, তো বলে যে স্যার ভর্তি পেশেন্ট তো স্যার অ্যাকিউট এমআই উইথ কার্ডিওজেনিক শক নিয়ে সিসিইউতে ভর্তি হয়েছে, অথবা আমি যেটা বললাম যে কোভিড নিউমোনিয়া নিয়ে পেশেন্ট হসপিটালে ভর্তি হয়েছে। তখন আমি তাদেরকে বলি যে আপনি থাইরয়েড ফাংশন টেস্ট নিয়ে আপনি করাই দরকার নাই, যখন আপনি হসপিটাল থেকে ছুটি দিবেন তার 6 সপ্তাহ পরে পেশেন্টে
FT4 FT3 TSS অথবা 1 মাস পরে এটা করে আমার সাথে যোগাযোগ করতে বলেন। নাম্বার 1। নাম্বার 2, যখন ওই দিন একটা পেশেন্ট দেখলাম যে পেশেন্টে পেশেন্ট আসছে হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ কার্ডিওজেনিক শক। তাই আমি বললাম যে পেশেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ কার্ডিওজেনিক শক, পেশেন্টের ফিচার হলো TSS একদম সাপ্রেসড, FT4 FT3 অনেক বেশি। তো এই ক্ষেত্রে ইনভেস্টিগেশন করাটা ইন্ডিকেটেড। তো আমি যেই মেসেজটা আমি আপনাদের দিতে চাই, যে রিজনে পেশেন্ট হসপিটালাইজেশন হয়েছে, আপনি যদি মনে করেন ওই রিজন ইজ ডিউ টু থাইরোটক্সিকোসিস অথবা হাইপোথাইরয়েডিজম, আপনি সাথে সাথে থাইরয়েড ফাংশন টেস্ট করবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা দিবেন। কিন্তু পেশেন্ট যদি ওভিয়াস অন্য কজে যদি হসপিটালাইজেশন হয়, তাই থাইরয়েড ফাংশন টেস্ট TSS একটু সাপ্রেসড আছে, FT4 একটু লোয়ার সাইডে আছে, এটা নিয়ে আপনার খুব বেশি ওয়েট হওয়ার দরকার নাই। আমরা সাধারণত 6 সপ্তাহ পর বলি, বইপত্রে বলি 4 থেকে 6 সপ্তাহ পর FT4 FT3 TSS সবগুলোই নরমাল রেঞ্জে চলে আসে ইন এ পেশেন্ট অফ সিক ইউথাইরয়েড সিনড্রোম। তো আমার ধারণা উই হ্যাভ টেক লটস অফ কোশ্চেন। আমি শরীফকে রিকোয়েস্ট করব আপনি যে 5 জন বিজয়ী হয়েছে অন্তত তাদের নামটা বলে দিবে। এখন বলে জি স্যার, তাহলে আমি নামটা বলে দিই। স্যার আমাদের ফেসবুকে কমেন্ট করছে, আমরা শুধু জুমে যারা আমাদেরকে কমেন্ট হ্যাঁ জুমে যারা ডাইরেক্ট পার্টিসিপেন্ট আমরা শুধু তাদের মধ্যে থেকে নেব। জি, তাদের মধ্যে থেকে আমরা বিজয়ী নিচ্ছি স্যার। প্রথমে হচ্ছে আমাদের এই রাকিব, ওর মোবাইল নাম্বারটা একটু পাঠাইলে ভালো হয়, উনি মোবাইল নাম্বারটা লিখে নাই, উনি প্রথম আনসার করছে এবং এই আচ্ছা রাকিবকে সম্ভবত আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা রাকিব, আপনি ওই এক হচ্ছে ওই শরীফে পাবেন, আপনি ইনবক্সে ওকে ফোন নাম্বার পাঠিয়ে দিন। রাকিব কংগ্রাচুলেশন, হ্যাঁ একটু ফোন নাম্বার পাঠাবেন। এরপরে হচ্ছে যে আমাদের এই মোহাম্মদ জাকির হোসেন, উনি ফোন নাম্বার দিয়েছে, উনি এরপরে আনসারটা দিবেন। জাকির হোসেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আর আমাদের এখানে আমাদের সব প্রোগ্রামে যিনি সব সময় বিজয়ী হন প্রতিযোগিতা, একটা মাইসুম সুবহান, ও হচ্ছে থার্ড বিজয়ী আমাদের। এবং এরপরে হচ্ছে কৌশিক, উনি এই মানে প্রথমে স্যার একটা ভুল আনসার দিয়েছিল, পরে আবার মানে অন্যদের আগেই উনি সঠিক আনসার দিয়েছে। ওকে, ভেরি গুড। উনি চতুর্থ জন। এরপরে হচ্ছে পঞ্চম জন হচ্ছে স্যার ফরহাদ আহমেদ। উনি হচ্ছে মানে এই 5 জন হচ্ছে আমাদের অনেকে অধিকাংশই সঠিক আনসার দিবে, কিন্তু এই 5 জন হচ্ছে সবার আগে আনসার দিবে, সবার আগে দিছে। আপনি 5 জনকে একটু ইনবক্স করবেন, এক হচ্ছে কুরিয়ার সার্ভিসে পাঠাইয়ে গিয়ে ওনার কাছে পৌঁছাবে এইরকম একটা অ্যাড্রেস দেওয়ার জন্য। নাম, ফোন নাম্বার, কথা বললেই স্যার আমরা পাঠাবো। হ্যাঁ ফোনে কথা হলে আপনি ওই যে ইনসেপ্টটা ওনাকে দিয়ে দিলে ওনারা পাঠানোর ব্যবস্থা করবে। আমরা একটু শেষ দিকে আমাদের আজকে সায়েন্টিফিক পার্টনার ইনসেপ্টটা ডক্টর তাবাসসুম হুদা আমাদের সাথে আছে, আমি তাকে রিকোয়েস্ট করব আনমিউট করে একটু ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার। স্যার আমি ডক্টর জয়ন্ত বলছিলাম স্যার, একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ প্লিজ শিওর স্যার। আমি একটু রিকোয়েস্ট করব আমাদের কোহোস্টকে, যে আমি 9:24 সবার আগে আনসার করেছিলাম, উনি একটু যদি আরেকবার দেখেন চ্যাট হিস্ট্রিটা স্যার। আমরা আসলে এই সবগুলা স্ক্রিনশট তো আমরা প্রথমে যখন থেকে নিয়েছি তখন থেকেই দেখলাম। আমরা 9:24 আমি দিয়েছি, দেখেন একটু কাইন্ডলি। আমরা একটু চেক করব। আমরা তাহলে যদি আমাদের তো হওয়ার কথা না, কারণ আমরা প্রথম থেকে দেখে। আচ্ছা 9:24 1 2 3 4 5 6 9:24 প্রায় 16-17টা আনসার, 16-17 জন আনসার দিয়েছে একসাথে, অনেকে হয়ে গেছে তো মানে এইজন্যই আসলে আমাদের স্যার আমি 5টা আনসার একসাথে দিয়েছিলাম স্যার, যদি জয়ন্তপাল চৌধুরীর মোবাইল নাম্বারটা দিয়েছি স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে জয়ন্তপাল চৌধুরী স্যার আমরা পাইছি একজন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের এর সাথে কথা বলে আরেকটা প্রাইস বাড়াই দেওয়া যায় কিনা আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা নো প্রবলেম, সমস্যা নাই। আচ্ছা শুনেন শরীফ, এক হচ্ছে ভুলে যদি উনি বাদ পড়ে যায়, দরকার যে একটা বই ওনাকে বেশি ভুলে একটু হয়েছে। জি স্যার নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আমি একটু একটা তাবাসসুম হুদাকে অনুরোধ করব একটু ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। ধন্যবাদ। Assalamu alaikum sir, our respected physicians and distinguished guests, am I audible? Amake shona jacche sir? Ji. Our respected physicians and distinguished guests today, assalamu alaikum. I am Dr. Tabassum Huda, working as a senior brand executive at Incepta Pharmaceuticals Limited, and I would like to express my heartiest gratitude actually to you and all of you for your kind presence today. And let me highlight a small things about Incepta, that from the very beginning, as you all know, that Incepta Pharmaceuticals always trying to provide some new and modern medicine to meet the unmet demand of Bangladesh health sector. And if you notice that we always focused on the life-saving drugs mainly, rather than the conventional medicines like our clopidogrel, losartan, warfarin, our anti-diabetic products.
And INSEPTA always believed that people of Bangladesh should not be deprived from the blessing of the modern medical science. And for today's program, definitely I would like to thank Dr. Saifuddin sir for inviting me and allowing me to take part in this wonderful session. Thank you so much, sir. And it was really an informative class, and I have learned so many things today. And it was definitely helpful for me because as I'm looking after the diabetic portfolio, and I am sure the students who are joined today are definitely will be helpful from today's session. And last but not the least, I would like to thank our Genesis Online University, Dr. Sharif Bhai, for inviting me and allowing me to take part in this session. And heartiest congratulations to our winners today. And thank you, sir. Thank you so much. INSEPTA is always there for you. And thank you, Dr. Tabassum Huda এবং ইনসেপ্টা। আমি শরীফকে রিকোয়েস্ট করব ফাইনাল স্পিচ দিয়ে ক্লোজ করার জন্য। থ্যাংক ইউ স্যার। এই সাইফুদ্দিন স্যারকে অসংখ্য ধন্যবাদ। তার অনেক ব্যস্ততা এবং স্যার কিন্তু খুবই বিজি প্র্যাকটিশনার। তার মধ্যে থেকে তার বিভিন্ন, শুধু আমাদের এখানে না, তার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই ক্লাস নিয়ে যাচ্ছেন। এবং স্যার আগামীকাল অ্যাক্সিসও একটা ক্লাস নেবেন, মানে ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের উপর, এবং স্যার নিয়মিতভাবে আমাদের সেশনগুলো উপহার দিচ্ছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ইনসেপ্টা ফার্মা এবং ডাক্তার তাবাসসুম হুদা, আপনাকে ধন্যবাদ যে মানে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং আরো বেশি করে ধন্যবাদ হচ্ছে আমাদের পার্টিসিপেন্টদের, প্রায় দীর্ঘ 2 ঘন্টা সবাই আমাদের সাথে ছিলেন এবং খুবই আগ্রহ সহকারে আপনারা আজকের প্রোগ্রামটাকে অনেক প্রাণবন্ত করে তুলেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ শরীফ। আল্লাহ হাফেজ। তাবাসসুম, ডক্টর তাবাসসুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি স্যার, আল্লাহ হাফেজ।